বিধানসভা সরাসরি লাগছে। Carta server está en este momento. আমি কয় কাজ no con el emoción de quedar en el por ejemplo. Apa itu? Iya, mari. Silong. Silong. Malu. Kalau dulu pakai atau kalah? जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जगति तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जय जय मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे माननीय स्पीकर একটা ইনফরমেশন গতকাল আমরা এখানে যারা বসে আছি দরজাটা খুললে পরেই কোম্পানির অন্যের দ্বারাই আমরা একটু বসে থাকতে পারছি না বাইরে গেলে তো প্রচুর তাই আপনাদের দেখতে হবে এটা খুব স্ট্রিক্টলি অবজার্ভ করতে হবে ম্যান্ডেট করতে হবে ধূমপান তো নিষেধ শরীরের জন্য আমাদের সবাই এবং যেহেতু একজন অনারেবল মেম্বার এটাকে ডিমান্ড করেছেন এডুকেশন কেউ প্লিজ রিকোয়েস্ট এটা নিজস্ব সচেতনতা
should be maintained. Very nice. আপনি এই করেছেন। Very nice. আমাকে strictly maintain করতে হবে। আমরা তো কারো খাওয়া মাথায় দিতে পারি না। কিন্তু যাদের নিজস্ব রেস্ট্রিকশনে গিয়ে লোকের অন্তরালে যেতে হবে। মাননীয় সদস্যরা এখন প্রশ্ন করব। আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়গণ কর্তৃপক্ষ প্রদানের জন্য প্রশ্নগুলি মাননীয় সদস্য নামের পাশে উল্লেখ করা আছে। আমি পর্যায়ক্রমে মাননীয় সদস্যগণ নাম আমি উল্লেখ করবো, তারপরে নাম ডাকলে পরে তারা বাকি যেটা প্রশ্নের জবাব সংশ্লিষ্ট দপ্তরে মাননীয় মন্ত্রী মহোদয়গণ উত্তর দেবে। প্রথম প্রশ্ন রেখেছেন মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। ধন্যবাদ স্যার। 100-এর পরে প্রশ্ন দিয়েছি তারা একটা নাম বলে। ধন্যবাদ। বুঝলাম না কি বললেন। 100-টার উপরে প্রশ্ন দিয়েছি, তার 17টা নেতৃত্ব আজকে একটা লাগা। একই সত্য যে বাজারের সন্নিকটে ইন্দ্রনগরে তথ্য প্রযুক্তি নির্ভর শিল্প গড়ে তোলার জন্য একটি বহুমুখী সুবিধাযুক্ত কমপ্লেক্স গড়ে তোলা হয়েছিল। উত্তর: হ্যাঁ, এর সত্য। বাজারের সন্নিকটে ইন্দ্রনগরে তথ্য প্রযুক্তি নির্ভর শিল্প গড়ে তোলার জন্য একটি বহুমুখী সুবিধাযুক্ত কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে। প্রশ্ন 2: যদি হ্যাঁ এই কর্মসূচিতে 31 মার্চ 2023 পর্যন্ত কয়টি সংস্থা স্থাপন করেছে এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলি কত সংখ্যক কর্মসংস্থান হয়েছে? উত্তর: এই কর্মসূচিতে 31 মার্চ 2023 পর্যন্ত যে কটি সংস্থা স্থাপন করেছে এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে কত সংখ্যক কর্মী রয়েছে তার নির্ণয় দেওয়া হবে। Business Trading Private Limited, working on trade affairs. 2. Agricultural Technology Private Limited, working complex Injom. Basis Fund Service Private Limited, working complex Injom. Talking Online Learning Solution Private Limited, 6 জন. Axlear Technology Private Limited, 15 জন. CMC 18 জন. Simple Gaming Private Limited, 1 জন. Philocitron Technology Private Limited, 5 জন. DND Learning 5 জন. City Service 2 জন. Acquisia Healthcare Technology Private Limited, 5 জন. CXchange 5 জন. Kisui Media Technology Private Limited 3 জন. মোট 119 জন। 3 নম্বর, তথ্য প্রযুক্তি নির্ভর শিল্প গড়ে তোলা এবং সমাজে এই ক্ষেত্রে বিস্তৃত ব্যবহারের জন্য কোন সরকারি নীতি প্রণয়ন করা হয়েছে কিনা এবং না হলে কবে নাগাদ তা করা হবে। তথ্য প্রযুক্তি নির্ভর শিল্প গড়ে তোলা এবং সমাজে এই ক্ষেত্রে বিস্তৃত ব্যবহারের জন্য নিম্নলিখিত সরকারি নীতিগুলো প্রণয়ন করা হয়েছে। ITITS Startup Scheme 2019, Data Center Policy 2021 and ITITS Policy 2022. এখানে শুধু ইন্দ্রনগরে 21 সাথে ভারত সরকারের SCPI তাদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কাছে এখানে মুভমেন্ট করতে করা হয়েছে। সেখানেও এখানকার কিন্তু স্যার মাননীয় মন্ত্রী তথ্য দিলেন এটা এই পার্কটি গড়ে উঠেছে 2017 শেষ দিকে এবং অনেকগুলো সুবিধা দেওয়া হয়েছে এখানে। কিন্তু এই সময়তে যত সংখ্যক যে কর্মসংস্থানের কথা বললেন এবং যত সংখ্যক যে সংস্থা কাজ করে বললেন সংখ্যাটা খুবই কম।
থেকে আমি জানতে চাইব যে আইটি ইন্ডাস্ট্রি এখন সারা পৃথিবীতে খুবই সারাইশি ইন্ডাস্ট্রি এবং এটাকে কেন্দ্র করে জনজীবনী মানুষের জীবনের অনেক বহুমুখী কাজ সম্পাদন করে করা যায়। এটাকে করার জন্য আরো ব্যাপক উদ্যোগ নেওয়া, শুধু পলিসি ঘোষণা করাটা, সেই পলিসি অ্যাট্রাকটিভ না, এটাকে রিভাইজ কারণ সংকটের মধ্যে কিছু একটা সেখানে হচ্ছে না। তো এটা করার জন্য ঠিক আছে, এটা বলেছে বিভিন্ন যারা এখানে বিভিন্ন কোম্পানিগুলো এসেছে। অ্যাকচুয়ালি ত্রিপুরার যে আইটি উন্নয়নের সহায়ক বেশ কিছু সুবিধা রয়েছে। বিগত অবস্থান বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে নির্বাচন করতে খুবই সুবিধা রয়েছে। পুনে, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, দিল্লি ইত্যাদি তাদের আইটি শহরগুলির তুলনায় ত্রিপুরার জলবায়ু স্বাস্থ্যকর এবং দূষণমুক্ত পরিস্থিতি। বিমানজের উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা আইটিআইটির শিল্পের উন্নয়নের বিশাল ভূমিকা রাখে। এটা যে উৎপাদন করার সম্ভাবনা উৎকৃষ্ট বিদ্যুৎ শক্তি বেশি দেশ বাংলাদেশের রপ্তানি করে। অধিকাংশ আইনামার এবং তার দেশগুলির সাথে রাজ্যের নৈকট্য বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করে এবং রাজ্য অর্থনৈতিক বৃদ্ধিতে সহায়তা করে। তিব্বতের চেন্নাই এবং মুম্বাই প্রতিটি আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে সংযোগ রয়েছে, যারা যে পাশাপাশি উত্তর পূর্ব ভারতে অন্যান্য রাজ্যের সাথে উন্নত ইন্টারনেট সংযোগ স্থাপন করে আইটিআইটি শিল্প কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থ উন্নয়নের জন্য একটি সম্ভাবনা সেটাকে পাবে। রাজ্যের তথা জাতীয় স্তরে আইটিআইটি শিল্প এবং আইটি পার্ক স্থাপনের জন্য রাজ্যকে অনুকূল পরিবেশ তৈরি করার লক্ষ্যে ত্রিপুরা সরকার কাজ করছে। রাজ্য সরকার রাজ্যের সামগ্রিকভাবে আইটিএস ইকোসিস্টেম তৈরি করার কথা ভাবছে। এতে তথ্য প্রযুক্তি খাতে আরো বিনিয়োগে আকৃষ্ট হবে, যা রাজ্যের স্কুল সংখ্যক ছাত্রদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। সামগ্রিক উন্নয়নের মূল চালক হিসেবে আইটির সম্ভাবনাকে স্বীকার করে ত্রিপুরা সরকার অত্যন্ত আইটি ভবন তৈরি করেছে এবং এই ভবনের 3 তলায় একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করেছে। রাজ্য সরকার আইটি শিল্প গঠন করার লক্ষ্যে ত্রিপুরা আইটিএস পলিসি 2022, ত্রিপুরা আইটিএস স্টার্টআপ পলিসি 2022, নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক স্কিম এবং ত্রিপুরা ডাটা সেন্টার পলিসি 2021 প্রবর্তন করেছে। উপরোক্ত আকর্ষণীয় প্যাকেজগুলি বিদেশি এবং জাতীয় কোম্পানিগুলিকে বিনিয়োগের জন্য আকৃষ্ট করবে। ফলস্বরূপ আইটি শিল্পে রাজ্য কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে। সফটওয়্যার টেকনোলজি বিভাগে এসটিপিতে বলেছেন, রাজ্যে আইটি শিল্পের পর্যায়ে রাজ্যে আইটি শিক্ষিত যুবকদের জন্য কর্মসংস্থান সুযোগ তৈরি করার লক্ষ্যে সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সহযোগিতা আকর্ষণে 2টি সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠা করা হয়েছে। একটি বিশ্ববাজার মার্কেট কমপ্লেক্স, অন্যটি আইটি ভবনের জন্য। এবং এই এসটিপি ইন্দ্রনগরের 220টি ইনকিউবেশন সিট এবং 8,202 বর্গ থাকার জায়গায় নিম্নলিখিত কোম্পানি তাদের অফিস করেছে। যেমন কোন কোম্পানি বেসিক ফান্ড সার্ভিস প্যাকেজ লিমিটেড, তারা 23 জন লোক নিয়ে কাজ করছে। ত্রিপুরা পুলিশ, সেখানে 23 জন লোক নিয়ে কাজ করছে। প্রিন্সেস ট্রেডিং প্যাকেজ লিমিটেড 23 জন লোক নিয়ে কাজ করছে। স্টার্টআপ ইনকিউবেশন সেন্টার 40 জন লোক নিয়ে কাজ করছে। সিএম হেল্পলাইন 14 জন নিয়ে কাজ করছে। এলএক্সিয়া টেকনোলজি প্রাইভেট লিমিটেড 3 জন কাজ করছে। সিলভার লিন প্রাইভেট লিমিটেড 1 জন নিয়ে কাজ করছে। এখানে মোট টোটাল প্লাগিং কনসিস্ট 127 জন এখানে। এদের যদি বলি কোম্পানিগুলো কিভাবে জায়গা দেওয়া হয়েছে, সিএনপি কোম্পানিকে 1092 স্কোয়ার ফিট জায়গা দেওয়া হয়েছে। টকেন অনলাইন সলিউশন প্রাইভেট লিমিটেডকে 1380 স্কোয়ার ফিট জায়গা দেওয়া হয়েছে। এক্সিয়া টেকনোলজি প্রাইভেট লিমিটেডকে 1092 স্কোয়ার ফিট জায়গা দিয়েছে। টোটাল এর অফিস অকুপাইড করেছে এটার মতো 3522, যেটা প্রদেশের জন্য। এছাড়াও সমস্ত 19টি প্লাগ এন্ড প্লে আসন বরাদ্দ করা হয়েছে। আপাতত এই এইভাবে সরকার কাজ করছে। তো মাননীয় মন্ত্রী যে তথ্য দিলেন, ঠিক আছে, উদ্যোগ নেওয়া হয়েছে, এটা ভালো।
কথা বলা হচ্ছে, এটা অক্ষিণ মাননীয় মন্ত্রী বলেছেন ত্রিপুরা পুলিশ সিএম হেলথ লাইন, ওটা তো কিছু তারা যে আমাদের দেশে কতগুলি আইটি দেয় ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিস, উদ্যোগ ওয়ার্ল্ড ওয়াইড তারা সার্ভিস প্রোভাইড করে থাকে এবং আমাদের আজকে বহু ছেলে মেয়ে ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদ, বহু জায়গাতে তারা কাজ করে, নিশ্চয়ই সেখানে ফেসিলিটি বেশি তারা করবে। তো এটাকে আরো এক্সপান্ড করার জন্য সেখানে প্রয়োজনে যে সিএস, ইনফোসিস এদের সাথেও কোলাবোরেট করে আমাদের এখানে এরকম ইন্ডাস্ট্রি করার জন্য সরকার করবে কিনা, তাহলে অ্যাট্রাকশন বাড়বে এবং আমাদের ছেলে মেয়েরা যারা ইনফোসিসে, উইপ্রোতে এবং আরো অনেক আইটি ফার্মে যারা কাজ করে তারা আমাদের এখানে আসতে পারবেন, অনেক ছেলে মেয়েকে অনেক কাজ দেবে। আমি কথাটাই বলছি যে মাননীয় মন্ত্রী প্রধান সরকার এই উদ্যোগ গ্রহণ করবে। স্পিকার মহোদয়, মাননীয় সদস্য বলেছেন এটা কিন্তু আমাদের সরকার অলরেডি এই আলোচনা চলছে, বিভিন্ন কোম্পানির সঙ্গে আমরা যোগ করার আলোচনা করা শুরু করেছি, যাতে এখানে আমাদের রাজ্যে এরকম কোনো আইটি হাব, এখানে আমাদের রাজ্যে অনেক আইটি সেক্টর যারা ছেলেরা বাইরে কাজ করে, এটা আমাদের নজরে আসবে। আমরাও চাইছি যে যেহেতু রাজ্যের মধ্যে এই আইটিকে ডেভেলপমেন্ট করার জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে, ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ত্রিপুরা করার লক্ষ্যে আমাদেরও কাজ চলছে, যাতে আরো বেশি করে এই রাজ্যের যাতে যারা যারা আছে তারা এই রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা নেয়। এই ব্যবস্থার জন্য সরকার অলরেডি এই ব্যবস্থা আছে। আপনারা তো জেনে খুশি হবেন, সুধা মুসলিম মহোদয়ের মতো যিনি আজকে রাজ্য সভায় মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীর কথা বলেছেন, এগুলোর মধ্যে এটা ধরে জানুন যে আমাদের চেষ্টাটা ওই স্তরে আছে, যেতে আমরা রাজ্যের ছেলেদের ভবিষ্যৎকে নিয়ে রাজ্য এই সেক্টরটা ঠিক আছে, প্রধানমন্ত্রী এসেছেন ভালো, আবারও আমি যেটা আরেকটা এখানে 2017-18 কয়েকটা ব্যক্তিগত ভাবে আর আমাদের সময়তে এই জোয়ারগুলো হয়েছে, তখন যারা এসছে এবং পরবর্তী শুরুতে যারা এসছে এরকম কয়েকটা সংস্থা এরা আমার চলে গেছে। তো আমি তাদের কয়েকজনের সাথে কথা বলতে জানা চলে তারা একটা কমপ্লেন করছে যে সাবমেরিন গাইডেন্স যার মাধ্যমে আমরা এই যে ব্যান্ডউইথ ইত্যাদি আনইন্টারাপ্টেড ব্যান্ডউইথ একটা বড় উদ্যোগ যে আমাদের দেশে এই সাবমেরিন গাইডগুলিকে মুম্বাই, তারপর চেন্নাই এবং ত্রিপুরা থার্ড, এটা গোটা পূর্বাঞ্চলের জন্য এটা একটা মানে ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের জন্য। কিন্তু বলছে যে এই সাবমেরিন কেবল থেকে যেরকম ব্যান্ডউইথ হওয়া এটা আমাদের প্রত্যেক অফিসগুলোও অনেক কমপ্লেন করে। তো এই ক্ষেত্রে যে সরকারের তরফ থেকে কেন এটা হচ্ছে সংশ্লিষ্ট যারা মন্ত্রক ভারত সরকারেরই এই আইটি ডিপার্টমেন্ট তাদের সাথে কথা বলতে হবে, এটা একদিন। স্পিকার স্যার, মানে সদস্য যেটা বলেছেন এই মুহূর্তে এটা আমার কাছে সঠিক তথ্য নেই, যেহেতু এটা উত্থাপন করেছে সভাতে, এটা অবশ্যই খোঁজ নিয়ে জানবো এবং এটা তার কি কারণে হয়েছে বা তার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি এটাও বলুন যে সরকার এটাকে যতটা সম্ভব অন্যান্য বড় বড় স্টেটের সঙ্গে মিলিয়ে সেখানে আমরা আরো বেশি উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি এবং এইটুকু বলতে পারি এবং বাকিটা আমরা অবশ্যই করবো। যেহেতু এটা আইটি ব্যাপার, I just want to ask one question. আমরা সবাই জানি ভারতবর্ষে ছাত্রছাত্রীরা ট্যালেন্টেড ইয়াং গাইড বয়েজ এন্ড গার্লস ওরা বিদেশে গিয়ে চাকরি করে কিন্তু এই দেশের অর্থনীতির মধ্যে একটা বিশেষ যোগদান দিয়েছে।
কোথায় আইটি হাবগুলো হয়েছে। ফার্স্ট ইট স্টার্টেড ইন চেন্নাই, কিন্তু সেখানে সরকারের পলিসি কোনো না কোনো ব্যর্থতার কারণে পিপল স্টার্টেড শিফটিং টু ব্যাঙ্গালোর, এবং ব্যাঙ্গালোরটা একসময় সারা ভারতবর্ষের লোক সেখানে যেত কাজ করার জন্য। নাও দি হোল ওয়ার্ল্ড ইজ কামিং ইন ব্যাঙ্ক। পরবর্তী সময়ে পার্শ্ববর্তী একটা সিটি হায়দ্রাবাদে আইটির একটা বিপ্লব হয়েছে, এবং হায়দ্রাবাদকে সাইবরাবাদ বলা হয়েছে, সাইবার সিটি। নাও দি পয়েন্ট ইজ, মাননীয় মন্ত্রী মহোদয় যে উদ্যোগগুলোর কথা বলছেন, আই রিয়েলি ওয়েলকাম ইট। তবে একটা জিনিস জানার আছে, ওই সমস্ত এলাকায় ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদে এই যে বিপ্লবটা হলো, ইউ উইল সি ছোট ছোট কোম্পানিগুলো, সেখানকার ছেলেমেয়েরা যারা স্টার্ট আপ কোম্পানি করতে চায় তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। তো আমাদের রাজ্যের অনেক ছেলেমেয়ে, ইভেন সাম অফ মাই ক্লাসমেট যারা একসঙ্গে আমরা ইঞ্জিনিয়ারিং করেছি, দে হ্যাভ দেয়ার কোম্পানি ইন ইউএস, জাপান, অস্ট্রিয়া, বিভিন্ন দেশে এরা কোম্পানির মালিক হয়ে বসে আছে এই রাজ্যের থেকে। আমার মনে হয় আমাদের রাজ্যের যারা ছোট ছোট আইটি কোম্পানির যারা মালিক, তাদেরকে এই রাজ্যে ব্যবসা করার জন্য বা এই হাবের মধ্যে এসে অংশগ্রহণ করার জন্য বিশেষ সুবিধা সরকার দেবে কিনা এটা আমি জানি। বলেছেন আমাদের অর্থ শুরু হয়েছে এই আইটি সেক্টরকে কিভাবে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে দেশের কাজে লাগানোর সঙ্গে কর্মসংস্থান একটা বড় জিনিস, যেটা আমরা রাজ্য এই হাত তৈরি করার জন্য আমরা বলছি বিভিন্ন এটি এখানে থেমে নেই, অর্থনীতিক রাখার জন্য সমস্ত ব্যবস্থা করছে। এর মধ্যে আমাদের ব্যাংক আইটি আপনার করেছে, এখানে মুম্বাইতে গিয়ে রোড শো যুক্ত হয়েছে, বড়রা এখানে যারা গিয়েছিল তাদের সঙ্গে আলোচনা চলছে। হায়দ্রাবাদ আপনার ওখানেও আমাদের আলোচনার মধ্যে চলছে, কোনো এভাবে কোনো সংস্থা আছে কিনা, সরকার কিভাবে তাকে সাহায্য করবে, এই সমস্ত কিছু চলছে। আপনি যেটা বলেছেন ঠিক, আমাদের অনেক ছেলে যারা আজকে বাইরে যাচ্ছে, আর আমাদের যখন এই ব্যবস্থাপনার জন্য আমরা করতে যাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা আমরা রাজনীতি কর্মসংস্থানের ব্যবস্থা হয়, তাহলে অবশ্যই এটা আমরা আরো বেশি কাজ করতে পারবো। লক্ষ্য এক, যে রাজ্যের কোথাও এই ফ্যাক্টর যাতে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যে কাজ করতে পারে, এটার জন্য সরকারের কোথাও পিছিয়ে নেই। বিভিন্নভাবে দায়িত্ব আছে বিভিন্ন জায়গাতে, যেখানে যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন বড় বড় কোম্পানি যেখানে আলোচনার ক্ষেত্র হচ্ছে, সেখানে তারা অগ্রেস হচ্ছে। আশা করি এটা খুব সহজ একটা ওনার মধ্যে এক যিনি ব্যক্তিত্ব, সে একটা রেখলামন্ত্রী মহোদয়, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলে গেছে, সেটাও একটা ধরুন একটা কোথাও আমরা ওই জায়গায় করতে পারছি, আশ্বস্ত করে যেটা আমরা পিছিয়ে দেওয়া হতো। মাননীয় সদস্য শ্রী রামু দাস মহোদয়। মাননীয় স্পিকার মহোদয় স্যার, আমার টেবিলের সাবস্ক্রিপশন নাম্বার 55। Honorable Speaker, sir, মাননীয় সদস্য রামু দাসকে প্রশ্ন দিচ্ছেন। প্রশ্ন এক, প্রতাপগড় বিধানসভা নির্বাচনী কেন্দ্রে অন্তর্গত ঋষিপুরমকে যে লেদার টেকনোলজি স্থাপন করা হয়েছিল লেদারদের সামগ্রী করার জন্য, বর্তমানে সেটা কি অবস্থায়? এক নম্বর প্রশ্নের উত্তর, প্রতাপগড় বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত ঋষি কলোনিতে গত 11 নভেম্বর 2013 সালে লেদার টেকনোলজি স্থাপন করা হয়েছে, কিন্তু ট্রেনিং দিতে ইচ্ছুক প্রার্থীর অভাবে এই কেন্দ্রটি বর্তমানে বন্ধ। কেন্দ্রটি পুনরায় চালু করার জন্য প্রয়াস চালিয়ে আছে। সবাই জানে ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম স্লাম এরিয়া হচ্ছে প্রতাপগড় ঋষিকলোনি। ঋষিকলোনির মধ্যে প্রায় 500 থেকে 550 পরিবার আছে এবং জনসংখ্যা প্রায় 2000-এর কাছাকাছি।
শুধু একটা প্ল্যানিং আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম এই চামড়াগত কাজের সঙ্গে জড়িত। আমাদের ডক্টর কবির সরকার এই যে মানুষের স্বাবলম্বী তোলার জন্য তাদের তোলার জন্য স্যার এই লেদার টেকনোলজি স্থাপন করেছিল। এই লেদার টেকনোলজি স্থাপন করেছিল স্যার তাদের শুরু করার জন্য। এবং এই যখন এই লেদার টেকনোলজি স্থাপন হয়েছিল আমরা লক্ষ্য করতে পেরেছি অফিস থেকে লুকিয়ে যে তাদেরকে হাতে কলমে তাদেরকে মানে অর্থ উপার্জন সরকার সামনের দিকে এগিয়ে দিয়েছিল। এবং আমরা দেখি এখান থেকে যেসব দ্রব্যাদি উৎপাদন হতো সেটা বাজার করতে পারতো। কিন্তু আজকে স্যার আমরা লক্ষ্য করতে পেরেছি এই 2020 সালের মধ্যে আজকে সিস্টেম বন্ধ হয়ে গেছে। এই বিষয়ে মাননীয় মন্ত্রী বলতে পারছি না। মাননীয় স্পিকার স্যার, মাননীয় সদস্য সাপ্লিমেন্টারিতে যেটা বলেছেন, রাজ্য সরকার কৌশলী জাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত প্রধানমন্ত্রী ঋষি কলোনিতে গত 2013-14 অর্থবর্ষে তপশিলি জাতি কল্যাণ দপ্তর দ্বারা যে লেদার ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে তাতে মোট ব্যয় হয়েছে 4,57,351। অর্থাৎ ফ্যাক্টরি যেটা বলা হচ্ছে এটা খুব বেশি বড় না, ছোট একটা তো বর্তমানে বন্ধ থাকার মূল কারণ হচ্ছে সেখানে যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট বা যারা ট্রেনিং নেবে সেই সমস্ত ট্রেনার তারা তারপরে আমাদের দপ্তরের পক্ষ থেকে এই কেন্দ্রটিকে চালু করার জন্য জেনারেশন ওয়েলফেয়ার সোসাইটি নামে একটা সোসাইটিকে আমরা চিঠি দিয়ে বলেছি এবং তারা এই সমস্ত কাজ করে। তো সেই সোসাইটিকে আমরা চিঠি দিয়ে বলেছি যে আপনারা সেখানে ট্রেনিং করবো, আমরা মানে ফ্রি কস্টে তাদেরকে সেই ট্রেনিং সেন্টার দিতে চাই। কিন্তু তারাও অনেকদিন ট্রাই করার পরে তারা বলছে যে তারা সেখানে ট্রেনিং দেওয়ার মতো ক্যান্ডিডেট পায়। তারপরে আমরা আবার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের দপ্তরের স্কিল ডেভেলপমেন্টকে কাজে লাগিয়ে ট্রেনিং যাতে দেওয়া হয় তার জন্য আমরা তাদেরকে চিঠিও দিয়েছি দপ্তরের পক্ষ থেকে। আমরা 2023-এর জানুয়ারি মাসে তাদেরকে আমরা চিঠি দিই। তো চিঠি দেওয়ার পরবর্তী সময়েও দেখা গেছে যে তারা অ্যাকসেপ্ট করেছে যে আমরা ট্রেনিং করাবো। 3 মাস অতিক্রম করার পরে তারা আমাদেরকে অর্থাৎ গত মাসের 6 তারিখে আমাদেরকে 9 তারিখে জুন মাসের থেকে একটা দিয়েছে যে তারা প্রয়াস এক্সটেনশন অফ এক্সিস্টিং ট্রেনিং সেন্টার ডিউরেশন তারা 3 মাস আমাদের কাছে অতিরিক্ত টাইম পেয়েছে। তো বিষয়টা এখন আমাদের দপ্তরের পক্ষ থেকে সম্পূর্ণরূপে প্রয়াস আছে। আমি আপনাকে অনুরোধ করবো, যেহেতু আপনি পার্টিকুলার এলাকার ডিলার, যদি আপনার নজরে থাকে যে এখানে আরো লোক আছে বা যারা স্বল্প কাজ করতে চায় বা ট্রেনিং নিতে চায়, আমরা ট্রেনিং দিতে প্রস্তুত, তাদেরকে সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত। আমি পার্টিকুলারলি আপনাকে রিকোয়েস্ট করবো, যদি আপনার কাছে সেরকম ক্রেডিট থাকে, লোক থাকে যারা কাজ করতে চায়, সেটাকে কেন্দ্র করে ব্যবসা করতে চায়, সদস্যই হতে চায়, আবার যত সম্পূর্ণরূপে সক্রিয় আছে এবং আমি নিজেও চেষ্টা করবো যাতে তাদেরকে সহযোগিতা করা যায় এবং তাদের কাজের সুযোগ করে দেওয়া যায়। এবং থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী বিরোধী সেটা বলা যায়। Madam Speaker, start question 1-3. Mario Kumolo, I take a start question number 1. কৈলাসহরের প্রাচীনতম বিমানবন্দরটি পুনর্নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের মঞ্জুরি দিয়েছিল। উত্তর: কৈলাসহরের প্রাচীন বিমানবন্দরটিকে পুনর্নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার মঞ্জুরি দিয়েছিল। দিয়ে থাকলে জমি অধিগ্রহণের জন্য কোনো পরিকল্পনা দপ্তরে আছে। ভারত সরকারের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বিমানবন্দরটিকে পুনরায় চালু করার জন্য কিছু কিছু মেরামতির কাজ বিগত দিনে করেছেন এবং পুরানো রানওয়েটিকে সম্প্রসারণের জন্য আলাদা কিছু জমি অধিগ্রহণের বিষয়টি বর্তমানে আলোচনার পর্যায়ে রয়েছে। সাপ্লিমেন্টারি মাননীয় মন্ত্রী মহোদয়, কবে নাগাদ অধিগ্রহণের কাজ হবে? মাননীয় মহোদয়, এটা 1989 সাল পর্যন্ত অপারেশনে ছিল। তারপর একটা বিশেষ কারণে অজ্ঞাত কারণে বন্ধ হয়েছে। তো পরবর্তী সময়ে আমাদের সরকার করতে হওয়ার পর এবং বিগত সরকারের আগে থেকেও এটাকে যাতে পুনরায়
প্রস্তাব দুটো রয়েছে। একটা হচ্ছে এক্সিস্টিং যে এয়ারপোর্টটা সেটাকে রিনোভেশন করে নতুন করে জমি অধিগ্রহণ করে আবার পুনরায় চালু করা। আর আরেকটা প্রস্তাব হচ্ছে হিরাজপুরার যে একটা জায়গা রয়েছে সেই হিরাজপুরা এলাকাতে পিএসএস রয়েছে, সেখানে একটা নতুন গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি করা। তো গ্রিনফিল্ড এয়ারপোর্ট যদি তৈরি করতে হয় ভারত সরকার বিএমইসি মন্ত্রক থেকে একটা ডিপিআর বানানো হয় এবং সেই ডিপিআর তৈরি করে আমাদের রাজ্য সরকারের কাছে পাঠানো হয় ট্রান্সপোর্ট দপ্তরের কাছে অ্যাপ্রুভালের জন্য, এবং আমরা সেটাকে অ্যাপ্রুভাল দিয়েছি। টোটাল কস্ট হচ্ছে 2040 কোটি টাকা। আর নতুন যে আমাদের এক্সিস্টিং যে বিমানবন্দরটা পুরনোটা তার সাউদার্ন পার্ট নদী রয়েছে, মনু নদী, আর নর্দার্ন পার্টে হ্যাবিটেশন রয়েছে এবং এখানে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, ন্যাশনাল হাইওয়ে রয়েছে। তো যদি আমাদের এক্সিস্টিংটাতে এয়ারপোর্ট তৈরি করতে হয় তবে নর্দার্ন পার্ট বা সাউদার্ন পার্টে আমাদের জমি একুয়ার করতে হবে, অতিক্রমণ করতে হবে। তো নদীর দিকে না গিয়ে নর্দার্ন পার্টে যেখানে হ্যাবিটেশন এবং ইনফ্রাস্ট্রাকচার রয়েছে প্রায় 75 একর জমি সেখানে অধিগ্রহণের প্রস্তাব পাঠানো হয়েছে এবং 350 কোটি টাকা যা এস্টিমেটেড দেয়। ডিএম 15 কোটিকে বলা হয়েছে দপ্তরের তরফ থেকে যাতে প্রস্তাব প্রস্তাবগুলো ডিপিআর আকারে তৈরি করা হয়। এখন আমরা আশা করছি যে আইদার এক্সিস্টিং এয়ারপোর্ট যেটা আমাদের চালু ছিল আগে বা নতুন গ্রিনফিল্ড এয়ারপোর্ট দুটোর মধ্যে একটা আমরা চালু করতে পারবো আগামী দিনে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। মাননীয় স্পিকার, আরেকটা সাপ্লিমেন্টারি যে পুরাতন এয়ারপোর্টে যে 75 একর জমির প্রয়োজন একসময় বাংলাদেশ হিসেবে দিয়েছিলেন এবং আমিও যখন সহযোগিতা করেছি এবং মানুষ সব রেডি আছে বাড়িঘর ছাড়তে যাচ্ছে এয়ারপোর্টে চালু করেছে। এবং 2 নম্বর হলো যে চা বাগানে দেখা হয়েছে একটা বিতর্কিত বিষয়। চা বাগানে পড়লে পড়ে চা বাগানের শ্রমিকরা জানে। নাম্বার 2, একদম বাংলাদেশের বর্ডার লাগবে না। এবং আমার কাছে যা খবর আছে যে এয়ারপোর্ট অথরিটি পুরাতনের মধ্যে তারা মতামত দিয়েছে। আমি অনুরোধ করবো মাননীয় মন্ত্রী মহোদয়কে যে পুরানা এয়ারপোর্টে করা হোক এবং বাপুর সরকারের সময় কেন হয়নি। কথা ছিল যে ল্যান্ড ব্যবস্থা করতে হবে রাজ্য সরকার, এয়ারপোর্ট করে দিলে কেন্দ্র সরকার, তখন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী পয়সা খরচ করতে থাকবে। এরকম তথ্য আপনাদের কাছে। স্যার, এই যে কৈলাস শহরের থেকে আবার উদ্ধার করার জন্য ঘোষণা করা হচ্ছে এয়ারপোর্ট করার চেষ্টা হচ্ছে। আমার মনে হয় যে শুধু এয়ারপোর্ট তৈরি করতে হবে না, যে এরকম ছোট এয়ারপোর্ট হতে হলে ছোট এয়ারক্রাফট চলবে। ভারত সরকার একটা স্কিম চালু করেছে উড়ান স্কিম। আমি যদি তুলনা করে থাকি বিগত সরকারের সময়ে কতগুলো দেখেছি এরকম উড়ান স্কিমে এই কৈলাস শহরে কোন একটা পার্টি ইন্টারেস্টেড হয়েছে। যদি সেরকম হয় তখনই যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তারা ইনভেস্ট করছে না, করবে না। তো এরকম হয়েছে। অনেকটা হলো মাননীয় মন্ত্রী রাজনৈতিক জিনিসটার উত্তর দিতে পারবেন আশা করি। কদিন আগে এই এক্ষেত্রে মাননীয় মন্ত্রী বলেছেন জুন মাসকে ইয়েগুলোতে চিটাগাংয়ের সাথে আমাদের হবে। আমরা খুশি ছিলাম যে না চিটাগাং যাবো। আসলে জুন তো চলে আসছে কিন্তু একসাথে বলবো তাই সাপ্লিমেন্টারি বলুন শেষ করে। আসলে 4 দিনে একটা প্রশ্ন পাই, সেটা তো বলছিলাম আপনি প্রশ্ন যদি আপনি পাবেন একটা প্রশ্ন আমি অনুরোধ করবো আমাদের মহোদয়কে অনেক পুরানো ওই জায়গাটাতে একটা এয়ারপোর্ট খোলা যায় কিনা তার জন্য একটা প্রস্তাব আমি মহোদয়ের কাছে সেটা আমাদের অনারেবল স্পিকার স্যার, আমাদের সম্মানিত সদস্য দিলীপ বাবু এবং সম্মানিত জিতেন্দ্র চৌধুরী যেটা বলেছেন আমি আগে জবাব দিচ্ছি। দুটো বিষয় উড়ান স্কিমের কথা উনি বলেছেন
রিজিনাল কানেক্টিভিটি স্কিম RCSC, এই স্কিমে আপনার টেন্ডার হয়েছিল এবং সেই টেন্ডারে অ্যালায়েন্স এবং স্পিরিট নামে দুটো প্রাইভেট সংস্থা সেখানে ইন্টারেস্ট দেখিয়েছে কৈলাসহর থেকে কলকাতা, আবার কৈলাসহর থেকে আগরতলা, আবার কৈলাসহর, এই দুটো রুটে বিমান চালনা করার জন্য। আপনি নিশ্চয়ই জানেন যে কৈলাসহর এয়ারপোর্টের বর্তমান অবস্থা এমন নয় যে সেখানে বড় এয়ারপোর্ট বা এয়ারক্রাফট ল্যান্ড করতে পারবে। 17 সিটার এবং 19 সিটারে সেখানে অ্যালায়েন্স এবং স্পিরিট এয়ার তারা টেন্ডারে পার্টিসিপেট করেছে এবং মোটামুটি তারা আগ্রহ প্রকাশ করেছে। নাম্বার 2, আপনার যেটা প্রশ্ন যে আমাদের আগরতলা এবং চিটাগাং সঙ্গে যে সিদ্ধান্ত হয়েছিল ক্যাবিনেটে সেই ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিষেবা সেটা ম্যাচিউর স্টেজে রয়েছে এবং গ্যাস ফান্ড হিসেবে আমরা 15 কোটি টাকা সেখানে প্রদান করেছি আমাদের স্পাইসকে সেই 15 কোটি টাকা প্রদান করবো, এর মধ্যে 3,75,00,000 টাকা অলরেডি পেয়েছি। টোটাল বাকি টাকাটা আমরা দেবো, টেন্ডারে তারা পেয়েছে, তারা আগ্রহ প্রকাশ করেছে। আপনি জানেন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে গেলে বা পরিষেবা চালু হতে গেলে ইমিগ্রেশনের বিভিন্ন সমস্যা থাকে, সেই জিনিসটা চলছে, আমরা কথা চলছে। এই পয়েন্ট অফ টাইম চিটাগাং এবং আগরতলার মধ্যে সেই পরিষেবা আমরা চালু করতে পারব। মাননীয় সদস্য বিরোধীবাবু যেটা বলেছেন সেটা আমরাও আন্তরিক যে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীও নিশ্চয়ই কোনো আলোচনা করতে চাইবেন কিছু। উনি ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন, চিঠি লিখেছেন, মিটিং করেছেন দিল্লিতে গিয়ে এবং সিভিল এভিয়েশন মিনিস্টার আগ্রহ প্রকাশ করেছেন এবং তারপরে আমাদের যে RCSC উড়ান যে প্রকল্পটা আমি বললাম সেটাকে ত্বরান্বিত করা। আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের সেটা হবে। আর দীপঙ্করবাবু যেটা বললেন উড়ান যাবে, দীপঙ্করবাবু যেটা বললেন সে বিষয়ে আমাদের এখনো প্রস্তাব আসেনি। আপনি এটা প্রস্তাব আমাকে দিন, কারণ তার আগেও একটা প্রস্তাব ছিল আপনার রেল দপ্তরকে কেন্দ্র করে, আমি আপনার চিঠিকে এনক্লোজ করে দিল্লিতে রেল দপ্তরকে পাঠিয়েছি। আপনি একটা প্রস্তাব দিন স্থানীয় বিধায়ক হিসেবে, নিশ্চয়ই আমরা রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্র সরকারের সেটা প্রেরণ করব। ধন্যবাদ। মোট কথা ধলাই, বনকুটি, উত্তর ত্রিপুরা বিস্তীর্ণ এলাকা, কাঁঠার সংলগ্ন পাতারকান্দি এলাকা সহ যদি কৈলাসহর এয়ারপোর্ট চালু হয় দ্রুত চেষ্টা করুন, নাগরিকদের সুবিধা হবে এবং কাঁঠার সহ। মাননীয় সদস্য শ্রী মনোজ কান্তি দেব মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাডভোকেট স্যার, কোশ্চেন নাম্বার 37, কমলপুর মহকুমার অন্তর্গত বিমানবন্দরটিকে চালু করার জন্য রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের নিকট কোনো প্রস্তাব দেওয়া হচ্ছে? উত্তর, হ্যাঁ। কমলপুর মহকুমার অন্তর্গত পরিত্যক্ত বিমানবন্দরটিকে চালু করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের নিকট ইতিমধ্যে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। দেখলাম যে কমলপুর বিমানবন্দর কৈলাসহর উৎপাদন একটা সময় তো পরবর্তী সময় বিমানবন্দরটি বন্ধ হয়ে যায়। বিশেষ করে কৈলাসহরের যে সমস্যাটা সমস্যা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কমলপুর বিমানবন্দরটিকে দুবার সংখ্যা করেছে, অর্ডার দেওয়া হয়েছে, খাওয়া হয়েছে। তো মাননীয় মন্ত্রী আমার আবেদন থাকবে যে কমলপুর বিমানবন্দরটিও যাতে গুরুত্ব বিবেচনা করে মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য মনোজ কান্তিকে আমি আশ্বস্ত করতে চাই যে সিমিলার ওয়েতে কৈলাসহর বিমানবন্দরের যেমন আমাদের একটা প্রয়াস জারি রয়েছে, কমলপুর বিমানবন্দরের জন্য প্রয়াস জারি রয়েছে। আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী দুজনেই সেই প্রয়াস নিয়েছে এবং ইনিশিয়ালি আলোচনা চলছিল যে এটাকে হেলিপোর্ট করা হবে না হেলিপ্যাড তৈরি করা হবে। পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বলেছে যে 61:49 রেশিওতে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাজ করবে। আরেকবার আলোচনা এসেছে যে পিপিপি মডেলে কিছু করা যায় কিনা সে বিষয়ে চিন্তা ভাবনা করতে। তারপর কেন্দ্রীয় সরকারের একটা প্রতিনিধি রাজ্য সরকারের এরিয়া ডাইরেক্টর মিলে সেখানে ভিজিটও আমাদের করানো হয়েছে। এখন আলোচনার পর্যায়ে রয়েছে। আমরা আশা করব যে আগামী দিনে 25
একটা কিছু কমলপুর বিমানবন্দর থেকে আমরা করতে পারছি। তবে স্যার কৈলাসর পরে আমরা কিন্তু রেল পরিষেবা থেকে বলছি বিমান পরিষেবা আমরা এখন করবো। আমরা খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের সঙ্গে সেই বিষয়গুলো take up করব। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্পূর্ণ চেষ্টা করে করছি এবং আমার যে মাতাবাড়ি আমার একটা অনুরোধ থাকবে যে উদয়পুর যে স্টেশনটা এটা না কামাখ্যা স্কুলের কামাখ্যা এটা তোরা ভালো পরবর্তী বছরে যুব আদালতে একটি হলকান্তিদের পদ অশিষ্ট নাম পদ কমলপুর বাগাইছড়ি এলাকা এবং যুবরাজগঞ্জ বিধানসভা অন্তর্গত বৈধানবাড়ি এলাকাকে মোবাইল নেটওয়ার্ক আওতায় আনার পরিকল্পনা দপ্তরের আছে। উত্তর হ্যাঁ, কমলপুর বাগাইছড়ি এলাকা এবং যুবরাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বৈধানবাড়ি এলাকাকে মোবাইল নেটওয়ার্ক আওতায় আনার পরিকল্পনা দপ্তরের আছে। শর্ত 2 নাগাদ আনা হয় বলে আশা করা যায়। উত্তর 2023 ইংরেজি সনের ডিসেম্বরের মধ্যেই যুবরাজনগর বিধানসভার অন্তর্গত বৈঠানবাড়ি এলাকাকে মোবাইল নেটওয়ার্ক আওতায় আনার পরিকল্পনা দপ্তরের আছে। বিএসএন ধলাই ত্রিপুরা কমলপুর মহকুমা বিধানসভা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা বাগাইছড়ি এলাকার মোবাইল বিদ্যুৎ কভারেজ সমীক্ষা রয়েছে। বিএসএন বিওপি 4G কভারেজ প্রকল্পে 119 PNBS এর অধীনে বাগাইছড়ি বিওপি এবং 105 BNBS এর অধীনে বিলাসচরণ সমীক্ষা করেছে। উপরোক্ত সমীক্ষার পর বিএসএনএল প্রস্তাব করেছে যে বাগাইছড়ি বিওপি এবং বিলাসচরণ বিওপিতে 4G টাওয়ার স্থাপন করলে বাগাইছড়ি এলাকার যে অঞ্চলগুলিতে এখন মোবাইল নেটওয়ার্ক নেই সে অঞ্চলগুলি মোবাইল নেটওয়ার্কের আওতায় চলে আসবে। বিওপি কভারেজের জন্য একটি পৃথক প্রকল্প নেওয়া হবে, যা 2023 সালের ডিসেম্বরে 4G সেচুরেশন প্রকল্পের রোল করে শুরু হলো আশা করা হচ্ছে। বর্তমানে বিএসএন পরিকল্পনা করেছে যে 4G কভারেজ বিকল্পে প্রকল্পে বিলাসচর অঞ্চলের কভারের জন্য একটি টাওয়ার দক্ষিণ বিলাসচর বিওপিতে থাকবে। আগে বছর মুখ্যমন্ত্রী ছিলাম সেই সময় আমরা লেখালেখি করেছি প্রত্যেকটা দপ্তরের কাজ আমরা দিয়েছি মিনিস্টারের সাথে দেওয়া হয়েছে কিন্তু টাওয়ার প্রশাসন আমরা আসতে ব্যস্ত হয়েছি। প্রতিনিয়ত এখন তো জানেন সবাই স্মার্টফোন ইউজ করে চলাচল করে, তারা সেই নেটওয়ার্ক থেকে হ্যাক করে প্রতিদিনের এসে আমাদেরকে টাওয়ারটি বসানোর জন্য প্রচন্ড প্রসাদ সৃষ্টি করে এলাকার জন্য। তাই অবস্থান গুরুত্ব বিবেচনা করে সত্তর বাড়াইছিলেন মোবাইল দেওয়া সরকার গ্রহণ রমনাগর শহরের থেকে
সেটা জনজাতি অধ্যুষিত এরিয়া এবং বাংলাদেশ বর্ডারের একটা পাশে ওই এরিয়ার প্রত্যেকটা ফ্যামিলির ছেলেমেয়েরা পড়াশোনা করছে এবং মোবাইল নেটওয়ার্ক না থাকার ফলে তারা যে অনলাইনের সুবিধা টেলিভিশন থেকে সেটা বেনিফিট দিতে পারছে না। মাননীয় মন্ত্রী যেহেতু কমিটমেন্ট করেছেন 31 ডিসেম্বরের মধ্যে সেটা কমপ্লিট হবে, তো এই আশা করবো এই টাইমে সেটা কমপ্লিট হবে। থ্যাংক ইউ। আমি আগেও উল্লেখ করেছিলাম তীর্থমুখ এবং মন্দিরা তীর্থমুখ একটা তীর্থস্থান সবার জন্য পবিত্র স্থান। সেই জায়গাতে তীর্থমুখ এলাকাতে এখনো মোবাইলের নেটওয়ার্ক বা মোবাইল টাওয়ার বসানো হয়নি। আমার অনুরোধ থাকবে মাননীয় মন্ত্রীর কাছে তীর্থমুখ যেটা এখনো মোবাইল টাওয়ার হয়নি, মোবাইল নেটওয়ার্কের আওতায় আনা হয়নি, সেটাকে যেটা নিশ্চিত দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। অ্যাকচুয়ালি সারা রাজ্যে নেটওয়ার্ক কানেক্টেড অনেক ডিএম অফিস, এসডিএম অফিস, বিডিও অফিস টোটাল আমরা কানেক্টেড হই। এছাড়াও রাজ্যের সমস্ত জিপি এবং সিটিগুলো কানেকশনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তার জন্য এবং ভারত সরকারের মাধ্যমে বিএসএনএল থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে যারা বলছেন যে বিভিন্ন জায়গাতে হয়েছেন নর্থ ত্রিপুরা শিলাগুড়ি বেশি বলছে, কিন্তু সমস্ত অলরেডি কাজ হয়ে গেছে, কাজ শুরু হবে, তবে সেখানে বিএসএনএল সেই কাজ করতে একটু বিলম্ব হচ্ছে। আমাদের বিশ্বাস এখানে হলে তারা রাজ্যের সমস্ত জিপি এবং জিপি এরিয়াতে একটা কানেক্টেড করার জন্য পরিকল্পনা একজন সরকার হচ্ছে। আমাদের সদস্য অনেকের ডেভেলপমেন্ট Admitted third question 46. Last question number 46 is by Honorable Opposition Leader Sri Manish. Question number 1, বর্তমানে রাজ্যে বালু খনন করার কোনো নিয়মাবলী আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, বর্তমানে রাজ্যে বালু খনন করার জন্য ত্রিপুরা মাইনর মিনারেল কনসেশন রুল 2014 নিয়মাবলী প্রচলিত। 2 নম্বর হচ্ছে যদি থাকে তবে নিয়মাবলী রাজ্যে বালু খনন করার জন্য ত্রিপুরা মাইনর মিনারেল কনসেশন রুল, যেটাকে শর্ট ফর্মে TMMCR 2014, এবং এই নিয়মাবলী হচ্ছে এক নম্বর হচ্ছে সরকারের পূর্ব অনুমোদন ব্যতীত ভারতীয় নাগরিক হন এমন ব্যক্তিকে কোনো ভিসা পারমিট দেওয়া। 2 নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারের পূর্ব অনুমতি ছাড়া রাজ্য সরকার কর্তৃক সরকারের ব্যবহারের জন্য সংরক্ষিত বনভূমি, সংরক্ষিত এলাকা, সংরক্ষিত বন, প্রস্তাবিত সংরক্ষিত বন এবং শ্রেণীবিহীন উন্মুক্ত বন বা রাজ্য সরকার কর্তৃক বিজ্ঞাপিত অন্যান্য বনভূমি হিসাবে নথিভুক্ত কোনো জমির ক্ষেত্রে খনির পারমিট দেওয়া হয়। 3 নম্বর হচ্ছে আবেদনকারীকে ব্যবসার উদ্দেশ্যে আদি খনির পরিকল্পনা অনুমোদনের জন্য তাদের প্রয়োজনীয় নথিপত্র যেমন পরিচয়পত্র, প্রস্তাবিত স্টক প্লটের লিজ চুক্তি, যদি লিজ দেওয়া হয় পর্যায় মানচিত্র, স্থানীয় গ্রাম সভা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থার নো অবজেকশন সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট থেকে নো অবজেকশন সার্টিফিকেট, নন এনকাম্বারমেন্ট সার্টিফিকেট সহ ত্রিপুরা বন বিভাগের কাছে স্যান্ড মাইনিং প্ল্যান আকারে আবেদন করতে হবে। 4 নম্বর হচ্ছে বন বিভাগের অনুমোদনের পরে আবেদনকারীকে স্টেট লেভেল এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি এবং স্টেট লেভেল এক্সপার্ট অ্যাপ্রাইজাল কমিটি থেকে পরিবেশগত ধারণা দিতে হবে। লাস্ট হচ্ছে স্টেট লেভেল এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি বা স্টেট লেভেল এক্সপার্ট ছাড়পত্র পাওয়ার পরে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলা বন
কর্তাদের সাথে চুক্তি করতে হবে এবং সংশ্লিষ্ট রেঞ্জ অফিসারদের সাথে নিবন্ধনের পাশাপাশি ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড থেকে পরিচালনার জন্য যে সম্মতি অর্থাৎ কনসেন্ট টু অপারেট এই হচ্ছে নিয়ম এগুলো থাকি আদারওয়াইজ নন দেওয়া হবে। Supplementary. Thank you, Honorable Chief Minister. মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তর শুনে মনে হচ্ছে টিএমএন সিআর এটা একদম শক্তপুক্ত বিধি। Why I brought this question? যে এই যে আইনগুলো হওয়ার পর আগে সবাই বিক্রি করতে পারবে। If I have small area, আমার জায়গায় যদি বালু থাকে, I can sell. এই টিএনসিআর হওয়ার পর নাও বালু বিক্রি করতে পারবেন শুধু এক শ্রেণীর মানুষ যারা লাইসেন্স নেবে। এর মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনার জন্য আমি বলছি, যারা এই স্যান্ড মাইনিং লাইসেন্স নেবে তাদের প্রজেক্ট তৈরি করে লাইসেন্সের জন্য আবেদন করতে হয়। এর মিনিমাম 50,000 to 1 lakh রুপিস দিয়ে এই লাইসেন্সের খরচ করে। যারা ছোটখাটো স্যান্ড বিক্রেতা, বালু বিক্রেতা, তারা আগে কি নিয়ম ছিল, পার কিউবিক মিটার 72 রুপিস দিয়ে একটা জেনারেল পারমিট নিলে ইউ ক্যান সেল স্যান্ড। 2 ট্রাক যদি বিক্রি করতে পারত তো সাধারণ মানুষের আয় হতো 1600 if you just calculate the market value। তারা বঞ্চিত হয়ে গেছে। এখন যেমন সারা কয়েক মহকুমার মধ্যে কয়েক পূর্ব বাড়ি I know for sure only 2 persons are allowed to sell sand AIS। তাতে কি হচ্ছে, নাম্বার 1 হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে রেভিনিউ ডিক্রিজ হচ্ছে। আগে অনেকেই বিক্রি করতে পারত, জেনারেল পার্কিং নিয়ে বিক্রি করতো, ফরেস্ট ডিপার্টমেন্টের একটা আয় হচ্ছে, দ্যাট হ্যাজ ডিক্রিজ। নাম্বার 2 হচ্ছে যে সরকারি যে কাজগুলো হচ্ছে, বালু না থাকলে কনস্ট্রাকশন ওয়ার্ক হবে কি করে? ওই কাজগুলো একজন লোক যেহেতু সাপ্লাই দিচ্ছে, নাও বালু নেই বলে এই কাজগুলো ধীর গতিতে চলছে। 3 নম্বর পয়েন্ট যেটা আমি দেখেছি, এটা হচ্ছে quality of the work is also getting hampered. Because supply দিকে কাটা যুক্ত বালিও এরা সাপ্লাই দিচ্ছে। Now, my question, also my appeal to the Honorable Chief Minister, যে এই আইনটাকে আরো সহজ করার জন্য, পূর্বতন প্রথায় দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে এক্সেপশনের অনুরোধ আপনি পাঠাবেন কিনা। এবং এই ঘটনাটা আমাদের ত্রিপুরার জন্য একটা যুক্তিযুক্ত আমি মনে করি না, কারণ এক স্যান্ড মাফিয়ার কাছে একজন আইএসএফ অফিসার ইউপিতে তাকে হত্যা করা হওয়ার পরেই বিচার। যেহেতু আমাদের এখানে এই ধরনের স্যান্ড মাফিয়া নিয়ে আইএসএফ অফিসারদের খুন করবে, যাতে করে সবাই বালু বিক্রি করতে পারে, সরকারের কাজ দ্রুত গতিতে চলে, তার সাথে একটা এক্সামশন আমাদের রাজ্যের জন্য নেওয়া হবে। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় দীনেশ মহোদয় যে বিষয়টা বললেন, আমি জানি না আইনগতভাবে সেটা দিল্লির থেকে আমাদের অ্যাক্টিভ পলিসির অন্তর্গত আলাদাভাবে দেখবেন কি নিশ্চয়ই যদি আইন পারমিট করে দেয়। কিন্তু একটা কথা একটু আপনি বলা হয়েছে এই বালি নিয়ে কিন্তু এখানে অনেক সমস্যা। আপনি বালু মাফিয়া বলেছেন, এখানে কিন্তু আছে ওই রকম উত্তরপ্রদেশের মতো মাফিয়া হতো না, দুর্গা পাতলা আছে এখানে, কিন্তু মাফিয়া তো মাফিয়াই। এবং এই ধরনের মাফিয়াদের প্রতি আমাদের নজর আছে, এক তো রাখতে হবে, আবার অন্যায়ভাবে বালি উত্তোলন এটাও প্রমাণটা করতে করা হবে। আপনি 600 কোটি টাকার যে ঘাটতি আমাদের বাজেটে বলছিলাম না, আমরা বলছিলাম এইগুলোর দিকে আমরা নজর দেবো যাতে ঘাটতি মেটানো আইনের দ্বারাই থাকবে। আইন না থাকলে তো অসুবিধা।
কিন্তু যাতে সবাই কাজ পায়, কাজ করতে পারে, আইন মেনে চলতে হবে, সেইগুলো আমাদের মধ্যে। আপনি আমাদের মাননীয় আপনি এটাই বললাম যে exemption let central government decide exemption জন্য ওইখানে পাঠানো মুখ্যমন্ত্রী খুব সঠিকভাবেই কথাটা বলেছেন মাফিয়ার কথা। আমি সেই দিকটাতে আলোচনা করছি না। আমার কথা হচ্ছে বালির জন্য কনস্ট্রাকশন ওয়ার্ক বন্ধ হয়ে যায়, মাঝে মধ্যে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। রেট এক একজনের কাছ থেকে এক এক রকম ভাবে বিভিন্নভাবে রেটটা নিয়ন্ত্রণের জন্য বা সরকারিভাবে তার ঘোষণার জন্য বিধবের কোনো পরিকল্পনা আছে কিনা আমি বিষয়টা জানি। বর্তমানে রেট আমি যে বিষয়টা আমি বলতে পারবো, আমরা বিষয়টাও রেগুলেট করা প্রয়োজন এবং এই বিষয়টা নিশ্চয়ই আমরা দেখবো। গভর্নমেন্টের যারা আধিকারিকরা আছে তাদের সাথে কথা বলবো। মাননীয় জনপ্রতি শ্যামল চক্রবর্তী মহোদয় মাননীয় অধ্যক্ষ মহোদয়, এডুকেট স্টার্ট কোশ্চেন নাম্বার 5 প্রশ্ন। মোহনভোগ গাড়ি ব্লক এলাকার দক্ষিণ দৈবান্ধ ভিলেজ চণ্ডীচড়া জলাশয়কে ভিত্তি করে যে পর্যটন কেন্দ্র আছে এটার উন্নয়নের জন্য সরকারের কোনো পরিকল্পনা আছে? উত্তর, মোহনভোগ আড়ি ব্লক এলাকার অন্তর্গত দৈবান্ধাল ভিলেজ অবস্থিত চণ্ডীচড়া জলাশয়কে ভিত্তি করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার আপাতত পর্যটন দপ্তরের কোনো পরিকল্পনা নেই। যদি থাকে তাহলে কি ধরনের পরিকল্পনা আছে এবং তা কবে নাগাদ বাস্তবায়িত হবে? উত্তর, প্রথম প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এটা প্রযোজ্য। চল্লিশতলা যে পর্যটন জায়গাটা এটা 4টায় বিশেষ করে সাধারণ করে আছে এবং এটা থেকে 17 কিলোমিটার হলো দেশটা, 20 কিলোমিটার হলো তার মাঝামাঝি জায়গা আছে। বাসটা সব তৈরি হয়ে গেছিল, এখানে পর্যটকরা যারা চালু না হলো যায় সেটা আগেই তৈরি হয়েছিল, তখন থেকেই যায় ডেভেলপমেন্ট করে। এটা করলে পরে তৃষ্ণা থেকে আপনার নির্মোহন পর্যন্ত এই যে লাইন, এই লাইনের ঠিক মাঝখানে করে এটা করলে পরে দুইটা ওখানে তৃষ্ণাতে কাছাকাছি যেতে পারে, আর এদিকে আমাদের ভিলেজ এলাকাটা এটা অনেক বেশি ডেভেলপ হতে পারে। কাজেই আপনার পরিকল্পনা না থাকলেও এটা মাননীয় অধ্যক্ষ মহোদয় আগামী শীতের এই ধরনের পরিকল্পনা নিয়ে যাবে, কারণ এই সেক্টরটাতে তো সবচেয়ে বেশি গুরুত্ব সরকার বলছেন যে সবচেয়ে বেশি গুরুত্ব আছে, কাজে এই জায়গাতে হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় সদস্য শ্যামল চক্রবর্তীকে আশ্বস্ত করতে চাই যে আপনি সঠিকভাবে বলেছেন যে ট্যুরিজম সেক্টরকে অগ্রাধিকার দেওয়া, এমফেসিস দেওয়া এটা আমাদের সরকারের প্রায়োরিটি এবং তার জন্য কেন্দ্রীয় সরকার সদস্য স্কিম যেমন আমাদের চালু করে অর্থ দিচ্ছে, রাজ্য সরকার এবার বাজেটে দেখবে ট্যুরিজমের জন্য অর্থ সেখানে আমাদের অ্যালোকেশন রেখেছে। আজ সকালে আমার ডাইরেক্টর ট্যুরিজমের সঙ্গে কথা হচ্ছিল এবং আপনি যে প্রস্তাবটা এনেছেন আপনার চণ্ডীচড়া বিদেশ কমিটিকে কেন্দ্র করে ডাইরেক্টর ট্যুরিজম আমাকে এই কথা বলেছেন এটা মনোরম একটা জায়গা, যদি ভবিষ্যতে কিছু করা যায় তবে সেটা পর্যটকদের সুবিধা হবে এবং সেখানকার পর্যটন ব্যবস্থাকে আমরা তুলে ধরতে পারি। তো আমি অ্যাডমিনিস্ট্রেশনের পরে খুব শীঘ্রই আধিকারিকদেরকে পাঠাবো টু টেক দ্য স্টক এবং পরবর্তী সময়ে এসে আমরা স্টেট প্ল্যান এবং কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দেবো। অবস্থা চালিয়ে দেবো সামনকে তারা ব্যবস্থা করেন 5 কেজি ম্যাডাম লাগলাম, খরচটা শ্রমিক, খরচটা কৃষক, খরচটা অন্নভূমি পড়াক 5 কেজি পাই যাব, 10 কেজি পাই না, খরচটা বলতে পারেন 18 থেকে 20 কেজি ম্যাডাম লাগলো, মারিন গুগল খেতে থাকায় সামন লাগলো, কিন্তু সামান্য কোনো ব্যবস্থা করেন আবার পর্যন্ত ঘরে এই 2023 আবার পর্যন্ত ঘরে 15-16 দিন লাগানি সামন খাপ আমাদের বিশেষ যারা গণমুখী পরিষদ খেয়ে যায়, যারা বামফ্রন্ট খেয়ে যায়,
বরং অনেকাংশে বড়টা ভাব এরা যেমন সমন খাইমান লাগ অবহায় খাইলে আর ছিটের ফোটা ধারা লাগানি সমঙ্গ ভগবান সমঙ্গ অল্প সমন্বয়ের একটা সমঙ্গ 15 জন 20 জন 30 জন 40 জন বিজেপির মাতব্বর ত্রিপুরামথানি মাতব্বর ও লিডার খাইয়াই যারা বাঙালি জানায় বড় খাইয়া শিয়াল দেওয়ায় যারা প্রকৃত সমন বাংলায় বড় 170 টাকা 180 টাকা দেখা 227 টাকা বানানো লোক ও জায়গা তুমি মাইয়া অবনী বাগায় সারা রাজ্য ভয়ঙ্কর অবস্থা তিনি বিদায় খাইতে হিসাব বাংলাদেশে থাকেন গান্ধী দাদাই বড় নয় স্বাধীন না দীর্ঘদিন তবে এই সরকারের নামে খাপ তিনি বিষয় খেলে উত্তর ত্রিপুরা বামছড়া খেদাছড়া লুঙ্কের এই সমস্ত এলাকায় বড়রা ছিলেন ত্রিপুরা সরকার এই যে 1978 সালে আগে মুনি শব্দটা মানে এই বামফ্রন্ট সরকার ফেলে মুনি শব্দ সর্বমন্ত্রী না কিন্তু তিনি জয়সাব তিনি ত্রিপুরা মনে নিজের অবস্থানের মনে শিখলেন থেকে আরম্ভ খেলেন 1 মাস 15 দিনের 2 মাস 3 মাস মনি নয় 2 স্তর খেলেন কোন রকম তারা নামে খাতা কোনো করা এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা খেলে নেওয়া নয় সেই রাজনীতির উপর অর্থ ছিলেন সংসদের হবে সদাদায় এতই দগাই বহত্র খুলব না সিংহতা খাইবান না অবনে বাড়ে এই লড়াইটা কথা খেলে নেওয়াকে সে রাজনীতি না ফেলাই তিনি শ্রী রাজসিং ভবনের সরকার দর্শক ভগৎ সিং শাখা অষ্টম কমিশন অন্তর্ভুক্ত থাকেন সরকার দর্শন অষ্টম কমিশন দূরের পর বাংলাদেশ ভারত রোমান ভারত আমাদের যুবরা জায়গাতে আসলে বক্রতে মাথায় নাকানো না পেলে দেশ নিয়ে খেলাধুলা করবার চেষ্টা করছে তাই রোমান স্কিম হবে না বাংলা স্কিম হবে আরে স্কিম ভাষা একটা ভাষা একটা জাতির উন্নয়নের সুযোগ হতে পারে না আপনারা দেখেছেন বাংলা স্কিমে মণিপুরে প্রায় 200 বছর ধরে এখনো বাংলা স্কিমে চলছে এখন মণিপুরে তাদের মিশন স্কিমও চলছে বাংলা স্কিমও চলছে ধীরে 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 মানুষ সেখানে ঠিক করবে তার জন্য মণিপুরি ভাষা হাসিয়ে আছে সাহিত্য দিক থেকে সংস্কৃতি দিক থেকে খেলাধুলা দিক থেকে ভারতবর্ষের অন্যতম রাজ্য হচ্ছে মণিপুর রাষ্ট্রে এনে এরকম ভাবে গিয়েছে আপনি বলেন তিনি স্টেটটা শিক্ষাকার রূপাল হিসেবে যারা শিক্ষিত বাংলা হিসেবে যারা শিক্ষিত কিন্তু তিনি দায়িত্ব নেন কারণ থাকে বামফ্রন্ট সরকার তথ্য ইউনিভার্সিটি পর্যন্ত ও দুটা ইউনিভার্সিটি পর্যন্ত কখনো আসলে প্রাণী থাকেন পিএইচডি খানের সুযোগ পর্যন্ত রাখা দাদু কলেজ যারা যাবেন দায়ন যন্ত্র যাবেন তমনে বললে ভূমিকম্প সময় নবাঙ্গ সময় বিয়ে পর্যন্ত পরিবেশ ভগবানের বাড়ি ঘুরতে করে পুরুকা ভারতবর্ষ কোনো জায়গাকে হয় এক পদার্থ বামফ্রন্ট সরকার খাইটা কিন্তু তিনি রামূলক খান ঘরে রাত এই পৃথিবী সরকার থাকেনি পড়ে কর্পোরেট বাসনে ধরা শুনব তিনি তাহলে দেখান ত্রিপুরা এনডিতে মহারাজ ইউনিভার্সিটি তেমন পর্যন্ত কর্পোরেট চালু দেখো কারণ এদিকে প্রশাসনে দ্বারা করলেন ফাইল চলাকালে খেলো ব্যবহার ফাইল দুটি কোনো বিষয় তবে কমন খেলে জানতে তারপর ইংরেজিবাজ কর্পোরেট খেলা শ্রী রাজ্য বিধানসভার মন্ত্রী সর্বানুমে 2 জনের মন্ত্রী করলো 3 জনের মন্ত্রী করলো এবং কর্পোরেট খাই সরকারিয়া অথচ বামফ্রন্ট সরকার তন্ত্র এডিসি প্রশাসন রাজ্য বামফ্রন্ট সরকার বিশাল বিশাল ক্ষেত্রে উনি দিলে ইংরেজি উনি দিলে বাংলা কোন দিলে কর্পোরা পায় তেমন খাইল প্রধান খাইল সামনে আসতে যুবক কিন্তু দিলে যারা কর্পোরেট দেওয়ার কোনো লক্ষ্য নাই জ্ঞান বিরোধী দলের নেতা মিটিলা খাতা পৌরসভা বা বিরোধী দলের নেতা যেন বলে গেছে আসো কি জানি শিক্ষা মুখ্যমন্ত্রী নয় একটা কর্মী লেখা অথচ বামফ্রন্ট সরকার তন্ত্র ধর্মবন্ধের চীনের বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনির সরকার
কিছু অফিসিয়াল এমবেসিতে অফিসে কোনো ব্যবহার থাকে, কিন্তু তিনি বরাদ্দ ব্যবহার ঘরে মেডিসিন থাকা, স্কিলটা থাকে, কোনো অত্যন্ত বিষয়যুক্ত খেলেন, অন্তর্ভুক্ত খেলেন, অপরে বছর ভাগে ব্যবহার খেললাম, অবনুভাবে সরকারের দরকার। তিনি বিশাল ছিলেন, তিনি জেপি প্রেসিডেন্ট, সিপিএম রাজ্য সম্পাদক ছিলেন, সদস্য সদর ত্রিপুরা দেবী কর্ষাকার স্বাধীনতা পরিবর্তকা তুলব অফিসের সালের স্বাধীনতা পরিবর্তনের নির্বাচন মন্ত্রী খাত 90 সালে শিক্ষা করেন খাত আপনি করে 2018 ত্রিপুরা দেবী কর্ষাকার এমএলএ মন্ত্রী খাত 2023 নেতা ত্রিপুরা দেবী কর্ষাকার এমএলএ মন্ত্রী খাত জ্ঞান তিনি এমএলএ মন্ত্রী নেন তখন নিজেরা আমরা 18 বছর আগে ব্যবস্থা ছাড়া বিরাট করেন তিনি এই বাংলায় তোর পুলিশের খেলা চলছে দেখাতে পারেন কোথাও কোনো সময় বলছে ওই নিচে যোগাযোগ হবে কোনো সময় বলছে ত্রিপুরার গেটার হবে কোনো সময় বলছে সাংবিধানিক সমাধান চাই বিশাল সাংবিধানিক সমাধান এটাও পুরাতন বলছে না সাংবিধানিক সমাধান যদি না চান ভারতী খেলেন তখন নয় ভরপুরান রাজনীতি ধর্মপ্রবীণ সাথে হওয়া থেকে কোনো ধরনের দ্বিচারিতাকে নিয়ে নেয়া সে পরিষ্কার ভাবে ছাড়াও আপাতত এডিসি এলাকার উন্নতি খেলাকে প্রায় 125তম সংবিধান সংশোধনী লড়ে প্রয়োজনে খান কাকাল তাই বাহাটা ক্ষমতার ইমাম সাহিত্য স্বতন্ত্রতার কাজ খেলে লড়াই নামে খতরনাক খেলে আগে বাঁকুড়া পুকুর এডিসিতে ভূতাত্ত্বিক রাজ্যের অবস্থা দেশকে এডিসি এলাকা ভিলেজ কমিটি নির্বাচন করেন ভিলেজ কমিটি নির্বাচন করেন ভিলেজ কমিটি নির্বাচন নাই একদিকে ভিলেজ কমিটি একদিকে ব্লক প্রধান আইপিএফকে বিজেপি এবং ভিলেজ কমিটি এবং ব্লক বিহার থেকে এডিসি এলাকা ব্লক এবং ভিলেজ কমিটি লোকের রাখা চলছে লোকের রাখা নির্বাচন না হওয়াতে আজকে কথা বলার জায়গায় মানুষের বিষয়ে এই ভিলেজ কমিটি মধ্যে ছিল গ্রাম সংকট করতে হবে বছর 2 বার তাকে করতে হবে মানুষের কথা নিয়ে ওই ভিলেজ কমিটির উন্নতি করবার জন্য সেখানে উদ্যোগ গ্রহণ করতে হবে কিন্তু আমরা দেখছি ভিলেজ কমিটির নির্বাচনের কোনো ধরনের ভূমিকা সেখানে দেখছি না কেন করতে হবে গোটা দেশে নির্বাচন চলছে এখানে বিধানসভা হয়েছে 30 পঞ্চায়েত হয়েছে কেন ভিলেজ কমিটির নির্বাচন হবে না অথচ এই ভিলেজ কমিটির গ্রামের একা গ্রামীণ সরকার সেটাকে বিক্রি করে গ্রামীণ মানুষের আর্থিক জীবনযাত্রা মান উন্নত হতে পারে অথচ এই জায়গাটাই আজকে সর্বপ্রকার চেষ্টা চলছে তাদের বাঁকুড়া বুকুড়া ও জায়গা গ্রাম সেনের কোনো সুযোগ নেই হয়তো ভয়ঙ্কর এবং আক্রমণ শিশুপুরে গোটা দেশ গণতান্ত্রিক ভারতীয় তৈরি করব আবার ইসিসিবি নামে প্রথম সিএবি নামে এনআরসিবি নামে ভয় করে ফেলেন ভরতন বিহারকারী কিন্তু ভরতন জীবনের জন্য ওখানে চেষ্টা থাকবেন আরো প্রভাব খেলেন ইউসিসি কমন শিবির খেলেন ওই এডিসিনের ক্ষমতা একটি অনুষ্ঠিত রিজার্ভেশন বড় দুর্বল খেলে পাবেন সেই রাষ্ট্রীয় ষড়যন্ত্র তাদের তৈরি করবেন এই ব্যাংক অধিকার সাহিত্য সমিতির অধিকার এই অধিকারের পর্যন্ত তাদের খর্ব খেলে পাবেন যে ইউনিভার্সিটি ব্যাংক সন্ধ্যায় আইন থেকে কেন্দ্র সরকার ধর্ম অধিকারের উপরে আক্রমণ খেলে চেষ্টা খাইতে মানে ধরক আসন্ন তারপরে বকরা চিনি সভাটা প্রদর্শন না খেলে আবার এভাবে ধরক কাবুল ফেলে গেছে মতো অফিসার দলের সুবিধা কি দলখানি সুবিধা মামা নকলে মামাও ও ভাবিনা ভাবিনা To the Secretary, to the Honorable the subject intimation regarding rescue of human cows from the Kallam Sagar Lake of Matawari Temple at the present scenario there. Here again, sir, reference to the subject cited above. This is to inform you that one human cow has been found floating in the Kallam Sagar Lake of Matawari Temple on 12/7/2020, early in the morning. The police have rescued it immediately and they are investigating the matter. Police authority has been told to find out
whether we lack the committed mystery experience. It is observed that there has been any major resentment reported among local farmers. As per his opinion, in addition to the police investigation, CCTV footage of surrounding area was watched, but no clear reports in this regard to be obtained. Such activity has been conducted yesterday in the Kollam Sagar Lake by the trained jeep drivers from the 5th Battalion TSR to find out remains of rest part of the human being. If any, but nothing could be detected. The safe search operation will be continued to be observed. Necessary steps to follow illegal sentiments and avoiding of traditional practices like preventing entry to Kollam Sagar for next 42 days, etc. has been taken. It is further informed by the police authority that the safe child has been kept in the Guruti District Hospital, Japania for postmortem. This is for your kind information. So this is the report I received. So this is the police. They are taking investigation is going. So after coming out the investigation, I will tell you the Sir, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন তো? না স্যার স্যার আর এটা তো আমি এই বিষয়ে একটু বলতে চাই স্যার। ঠিক আছে, মাননীয় রেভেনিউ কালেক্টর কিন্তু এটা তো শুধু এই ইনভেস্টিগেশনে তার পক্ষে তো সূত্রে বেরিয়ে আসছে। মাননীয় মুখ্যমন্ত্রী সড়ক দপ্তর তরফ থেকে এটা তো ফরেন্সিক এবং অন্যান্য কবেকার এই ঘটনা এবং পুরুষী মহিলা তো করা দরকার। আমি ভাবছি তো একটা একটা পবিত্র জায়গাতে এরকম কাটা বন্ধু পাওয়া যাচ্ছে, কাউকে তাই করছি তাদের এসে ব্যাক করার জন্য সেই কিন্তু আরো ফার্দার নেওয়া হবে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী একটা জবাব দিতে হবে। স্যার, গত 10 তারিখে মাননীয় বিরোধী সিনহার একটা প্রস্তাব ছিল কৈলাস শহরে একটা এই কুমারঘাটা কৈলাসের একটা টাওয়ার এবং একটা ফিট করে অ্যাকাউন্ট আলোচনা হয়ে গেছে। না 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 আলোচনা বললাম তো আপনি মুক্তি করুন না স্যার। না অ্যাকাউন্ট এটা মাননীয় মুখ্যমন্ত্রী পার্টিকুলারলি বলেছেন এবং এই ঘটনা বিধায়ক ভগবান দাস যুক্ত, কিন্তু তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন যে না এটা ওই ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে কে কি করছে? মাননীয় বিধায়ক বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমি সমর্থন করছি। মাননীয় মুখ্যমন্ত্রী ভাষা করতে পারছেন না। আপনার বিধায়ক না আপনার বিধায়ক মাননীয় জিতেন্দ্রবাবু যেটা বলেন পোস্টমর্টম মানে এটা অনেকগুলো ক্লাস আছে। এখানে পোস্টমর্টম মানে ফরেন্সিক ল্যাবে যাবে, ফরেন্সিক রিপোর্ট আছে, এগুলো তো গতানুগতিক। পোস্টমর্টমকে আলাদাভাবে ব্যাখ্যা করার খুব প্রয়োজন আছে বলে মনে হয়, এগুলো থাকবে। কাজে এই বিষয়ে আমি আশ্বস্ত আমি করছি আপনাকে যা প্রকার আপনাদের সময় এগুলো করি পোস্টমর্টম যে এই যে কি বলে ফরেন্সিক ল্যাবতে আপনাদেরই করি। কাজে ওখানে যাবে আমরাও এটাকে মডার্নাইজ করছি, এখানে কাজ মডার্নাইজ দ্বিতীয় যে বিষয়টা আমি সেই নাম দিলাম সে পুরোনো কথাগুলো এগুলো আমি কি বলবো তৎকালীন যে কথাটা বলছিলেন আমাদের মাননীয় বিধায়ক যেটা রেজ করেছেন সেখানে সেটা অলরেডি ওখানকার যে এডিশনাল
ওনাকে তো অলরেডি সাসপেন্ড করা হয়, সেটা পরে কাইন্ড ইনফরমেশন ইনভেস্টিগেশন চলছে, এগুলো নিয়ে মনে হয় না কোনো রকম সন্দেহ থাকা উচিত। ঠিক আছে, ঠিক আছে, সবার উত্তর দেওয়া হবে। রেফারেন্স পিরিয়ডে বেশি কথা মানুষ সদস্যরা এখন সবার কাগজটি হল রেফারেন্স পিরিয়ড, আর 6টি রেফারেন্স পিরিয়ড সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মহামন্ত্রী বা বিবৃতি স্বীকৃত হয়েছে। রেফারেন্স পিরিয়ডের প্রথমটি যুগ্মভাবে উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য নির্মল বিশ্বাস এবং শ্রী নিগমকর সেন। এখন আমি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মহামন্ত্রীকে তথা মুখ্যমন্ত্রী মোদী অনুরোধ করছি নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তু হল ক্যান্সার হাসপাতালে অভূতপূর্ব বচন অবস্থা। এই শিরোনামে গত 5 জুলাই 2023 ত্রিপুরা প্রধান পত্রিকায় হয়নি মানে ওই কিছু হ্যাঁ দেখো মিলারেট করলে You only take decision. Only don't mind. Only attention বলে আমরা এখানে আমরা সুযোগ পাই। আমরা তো এভরিডে সকাল বিকাল নিজেদের মধ্যে কথা আমার মনে হয় সামাজিক কলিং অ্যাটেনশন তারপর ডিসিশন যেগুলো আছে সেই করে দেওয়া আমার দূর এখানে রেফারেন্স পিরিয়ডে ক্যান্সার হাসপাতালে প্রকল্প অচল অবস্থা এই শিরোনামে গত 5 জুলাই 2023 ইংরেজি পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত সংবাদ সম্পর্কে আজ বাই নির্মল বিশ্বাস অ্যান্ড শ্রীকম করছেন আমাদের বিজয়। এখানে 1 নম্বর হচ্ছে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত অত্যাধুনিক মেশিনগুলো হল রিনার অ্যাক্সেলারেটর, সিমুলেটর, ব্রাকিথেরাপি। এই সমস্ত মেশিনগুলো যেমন পুরো বিম ইউনিট সপ্তাহে বছর এবং রোগীরা এই মেশিনগুলো থেকে প্রতিদিন পরিষেবা পেয়ে থাকে। প্রতিদিন প্রায় 160 থেকে 165 জন ক্যান্সার এই পরিষেবা নিয়ে থাকে। এই হাসপাতালে কেমোথেরাপি ওষুধ যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে। অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে প্রতিদিন প্রায় 70 থেকে 80 জন রোগী কেমোথেরাপি নিয়ে থাকে। এপিএল বা বিপিএল নির্বিশেষে সবাই বিনামূল্যে এই পরিষেবা পেয়ে থাকে। এছাড়াও আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং রান অর্থাৎ রাষ্ট্রীয় আরোগ্য নিধি প্রকল্পগুলি থেকে রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। 2 নম্বর হচ্ছে যেমন ছোট ছোট কিছু মেশিন আছে, যেমন ব্রঙ্কোস্কোপি, কোলোনোস্কোপি, এইসব মেশিন দিয়ে অ্যাপেন্ডিক্স বায়োপসি করা হয়। এইসব ছোট ছোট যন্ত্রগুলি রোগ নির্ণয়ে সাহায্য করে থাকে। অ্যাপেন্ডিক্স ও বায়োপসি জাতীয় ছোট ছোট টেস্টগুলোর জন্য মেশিন দিয়ে করা যায়, যেমন সিটি গাইডেড অ্যাপেন্ডিক্স বায়োপসি, ইউএসজি গাইডেড অ্যাপেন্ডিক্স বায়োপসি। এই সুবিধাগুলো আমাদের এই সেন্টারে সবসময় দিয়ে থাকে। বলার তাৎপর্য অ্যাপেন্ডিক্স বায়োপসি করতে গিয়ে একটা মেশিন বিকল হলে একই টেস্ট অন্য মেশিন দিয়েও করা যায়। ধরা যাক ব্রঙ্কোস্কোপ মেশিন সম্ভব হলো না, তখন সিটি বা ইউএসজি মেশিন দিয়ে একই টেস্ট করা যায়। সুতরাং এই সমস্ত টেস্ট এই ব্যাপারে রোগীদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়। কিন্তু যেহেতু এই সেন্টারের অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রোগীদের পরিষেবা দিয়ে থাকে, তাই পাশের রাজ্যগুলি ও পাশের রাষ্ট্রের রোগীরও পরিষেবা নিতে এই হাসপাতালে আসে। রোগীর সংখ্যা বেশি, তাই পরিষেবা দিতে একটু বিলম্ব হয়। এই বিষয়ে মাননীয় আমাদের বিধায়ক ভূপেন চক্রবর্তী মহোদয় এই বিষয়ে কালকে গতকাল আলোচনা করেছেন।
পয়েন্ট অফ ক্লারিফিকেশন। মাননীয় স্পিকার স্যার, 7 জুলাই বিভিন্ন পত্রিকায় ভ্যাকসিন আমন্ত্রণ পত্রিকাতেই বিভিন্ন সম্পর্কে আলোচিত হয়েছে। আপনারা জানেন 1980 সালে নিতিন চক্রবর্তীর হাত ধরে ত্রিপুরা ক্যান্সার হাসপাতাল তখন সেখানে মধ্যে চালু হয় এবং তখন ক্যান্সার পেশেন্ট কম থাকতে পারে। আজকের দিনে ক্যান্সারের ভয়াবহতা আমাদের রাজ্যে সেখানে আছে এবং 1980 সালে কেমোথেরাপি চালু হয়। 1985 সালে রেডিওথেরাপি সেখানে মধ্যে শুরু হয় এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গতকাল রতনবাবু সেখানে মধ্যে বলেছেন যে বাংলাদেশ থেকেও প্রচুর রোগী এখানে এসে চিকিৎসা হয় এবং কথাটা সঠিক। আমি নিজেও একজন ক্যান্সার পেশেন্ট ছিলাম। 2006 সাল থেকে আমি এই হাসপাতালে চিকিৎসা আমি চালিয়ে যাচ্ছি এবং সেদিক থেকে এই হাসপাতাল সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা হলো সেখানে আমার সেখানে মধ্যে রয়েছে এবং এই ক্যান্সার হাসপাতাল 1996, 1997, 1998 সালে এখানে ক্রমশ মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন যে সোনোগ্রাফি, সিটি স্ক্যান এগুলো আস্তে আস্তে করে সেখানে মধ্যে চালু হয়েছে। 3 জন ডাক্তার তখন গৌতম মজুমদার, অরূপ বর্মন, পার্থপুত্র তাদেরকে এইমসে পাঠানো হয়েছে ক্যান্সার হাসপাতালে আরো বেশি সেখানে এক্সপার্ট তৈরি করার জন্য এবং তারা সেখানে যাওয়ার ফলে এটাই পুরো লাভ হয়েছে বেশি যে সেখানে এইমসের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক সেখানে মধ্যে তৈরি হয় এবং পরবর্তী সময় 2008 সালে এটা রিজনাল ক্যান্সার হাসপাতালে পরিণত হয় এবং সেই ক্ষেত্রে এইমসের একটা ভালো ভূমিকা সেখানে মধ্যে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ডাক্তার প্রফেসর এই বিষয়ে সবচেয়ে বেশি জানা সেখানে মধ্যে রয়েছে। পরবর্তী সময় তপন চক্রবর্তী যখন স্বাস্থ্যমন্ত্রী তখন এইমসের সাহায্য ডক্টর টি.কে. রয় যিনি আমারও ডাক্তার কিনা আমার চিকিৎসা তিনি করেছেন এবং বোম্বে টাটা ডিরেক্টর ম্যাডাম কাটায়ানি এবং এইমসের অন্যান্য চেয়ারম্যান যিনি ছিলেন উনি অপেকর ওনার উপস্থিতিতে সেখানে এই রিজনাল ক্যান্সার হাসপাতালে সেখানে আমাদের উদ্বোধন সেখানে হয়েছিল এবং তখনই 2014 সালে 120 কোটি টাকা এই ক্যান্সার হাসপাতাল মানুষ এটা কি বাজেট পাচ্ছেন না বাজেট করছেন না কিন্তু কি ক্যান্সার হাসপাতালে এই এগুলো আপনারা বলবেন বাবু আপনারা তো বলে দেবেন ক্যান্সার হাসপাতালে এটা মনে হবে যে কোনো মানুষ শুনবে এবং সাংবাদিকরা মনে হবে বাজেট পাচ্ছেন। আরে পাঁচশো করে নিচ্ছেন আপনি কি বলবেন? ঠিক আছে এখানে এখানে যে এখানে এনএলপি এই মেশিনগুলো সেখানে মধ্যে বসা এবং বিল্ডিং সেখানে মধ্যে করে 16টা মেশিন এখন এই যে মেশিনগুলো সেখানে আজকে তারপর উনি বলার চেষ্টা করেছেন যাওয়ার জন্য যে প্রত্যেকটা মেশিন সেখানের মধ্যে ঠিক আছে। আমার বক্তব্য হচ্ছে প্রতিটা মেশিন 16টা মেশিন সেখানে আছে, প্রত্যেকটা মেশিন সেখানের মধ্যে নষ্ট হয়ে আছে। তারা সেখানের মধ্যে যেটা করার সেটা তারা করছেন না সেই দিন থেকে। দ্বিতীয়ত হচ্ছে এখানে অভিযোগ যেখানে এসছে যে 78,387 টাকা চেক এই প্রশ্ন করেছেন একসাথে এর সম্পর্কিত এটাই তো ভেরিফিকেশন সেখানে মধ্যে চাই পরিষ্কার সকলেই শুনছি আমি তো আপনাদের বিচার তারপরে উনি বলেছেন বক্তব্য শুরু করছে। আমি তো বলছি প্রত্যেকটা মেশিন অচল অবস্থার মধ্যে সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্টের সম্মতিতে। আমি যখন স্পিকার ছিলাম তখন এগুলো চ্যালেঞ্জ ছিল, আমরা কোনো কনফিডেন্স আলো নেই। আর রোগী কল্যাণের অর্থ কিন্তু মনে করবেন না যে শুধু রোগীকেই কিছু দেখা, এটার সঙ্গে জড়িত আছে এখানে এখানে না এটার সঙ্গে এটা কোনো সম্পর্কই নেই। মেশিন খারাপের সঙ্গে এটার কি সম্পর্ক? আমার এই সমস্ত কথা বলা হচ্ছে
ডক্টর কমলাম করবার আপনারা কর্মের জায়গাকে এখানে বেআইনিভাবে কোনো কাজ হয়নি এবং এখানে ডক্টর শিশু সুলতানা এমবিবিএস পিটি এবং তিনি পিটিএসের আইসিএস ডক্টর রমজানের বদলকে যে এখানে এসে তিনি টাকা লাগে আপনারা শুরু করছেন একদম কোনো টাকা নিতে পারেন না, কোনো টাকা পান উনি নিজের সিদ্ধান্ত নিয়ে 18,387 টাকা উনি দিয়েছেন। আমার কাছে চেক আছে, তার কোনো কল্যাণ সমিতির আমাদের চেয়ারম্যান আছে, এখানে থেকে আছেন আর কিছু নিতে পারেন না, এটা ঠিক আছে। আমি ডক্টরের মন্ত্রী আমাকে মোবাইল নাকি আমরা অবশ্যই মোবাইল ইউজ করবো না, মোবাইল ইউজ করবো আমার বুঝতে সুন্দর করে আমরা মোবাইল দেন, আমি ক্যামেরা দিতাম না করে দিয়েছি। এই ক্যামেরা মেনটেন করো না না আমার তো জানি না আমি তো আমার উত্থাপন করেছিলেন মাননীয় উপদেশ মন্ডল। এখানে এই বিষয়ে মাননীয় বিধায়ক অন্যরা দেখুন এই যে আমাদের জন্য গর্ব করা একটা সময় ছিল এখানে এই ধরনের আমরা সেদিন কি বুঝতে কিন্তু সার্জারির পরে কিন্তু জেনারেল সার্জারি ছিল না, সেই জায়গার মধ্যে আগে খালি রেডিও থেরাপি বা অন্য যেসব আমাদের রেডিও থেরাপি এগুলো দেওয়া হয়, কেমোথেরাপি দেওয়া হয়, এগুলো দেওয়া হয়। কিন্তু একসময় এইরকম আর্ট অফ এক্সপিরিয়েন্স ছিল না ইনস্টিটিউশন আমাদের অন্ত থাকবে না। আমরা এই দিক দিয়ে আমাদের পরিষেবা একদম একটা খুব ভালো স্তরে আছে এবং যেটা বলা হয়েছে বিভিন্ন প্রদেশ থেকেও আমাদের নর্থ ইস্টের বহু কাছে বাংলাদেশ থেকে এগুলো ট্রিটমেন্ট করতে আসে। তো অনেক সময় কি হয় এই জিনিসটা মেশিন খারাপ হতেই পারে, কিন্তু তার খারাপ কিছু আপনি না মানে বসে এইরকম এটা নিয়ে কিন্তু তার হচ্ছে না পান। আমি সামনে আমি বলেছি যে ছোট ছোট কিছু মেশিন আছে, যদি ধরুন অ্যাপেন্ডিক্স করতে গেল বা বায়োপসি করতে গেল, যদি ওই মেশিনটা না থাকে আরেকটা মেশিন বা অন্য আরেকটা পদ্ধতিতে সেটা করা যায়। তাকে কোনো জায়গার মধ্যে সচল অচল এটা বলার আমার মনে হয় হবে। আর বাকি বিষয়গুলো যেখানে বলছেন আমরা তো এইগুলো বিষয় নিয়ে আমরা যাই করবো, আমরা আশ্বস্ত করছি এগুলো নিয়ে আমার মেয়েদের আমার মনে হয় কিছু এখানে এটা মানে কিছু বলা মানে অস্বাস্থ্যকর পরিবেশ দিয়েছে। কারণ অনেকগুলো ঠিক আছে।
আপনার কাছে আপনি নাটক করছেন, কাউকে মানুষ শুনে গেছেন। আপনি আমি আপনার পয়েন্ট অফ ক্লারিফিকেশন কি ছিল? আপনার প্রশ্ন কেন এই না আপনি আছি একটা যে কোনো পত্রিকাতে এই পত্রিকাতে কি ব্যাপারে লেখা আছে যে উনি টাকা নিয়েছেন বা টাকা নিয়েছেন আপনি আপনি একটা তৈরি করা একটা মানুষ দিয়ে নাটক পর্যন্ত করাচ্ছেন নাটক পর্যন্ত করেছেন আপনি আমি যখন এখানে স্পিকার ছিলাম তখন কোনো পার্লামেন্ট এবারও অফিস আমাকে বলেছেন আর যে কোনো একটা গাড়ি একটা ড্রাইভারের নামে যেগুলোর নাম যদি আমার সোসাইটি অ্যাপ্রুভ করে এবং গভর্নমেন্ট এরা অ্যাপ্রুভেল দেয় তাহলে আপনারা দিতে পারেন যেহেতু আমি কোনো অফিসিয়ালি কিন্তু কোনো ব্যবহার করি আসলে সততা এবং তার কোনো দাম নেই এটা পিছনে কোন চক্র কাজ করছে আমি জানি যারা সেখানে বিভিন্ন পদে দেখেছে এখন নেই তারাই চক্রান্ত করে ওদেরকে দিয়ে এই সমস্ত কথাবার্তা বলা আছে একটা বাংলাদেশের থেকে এসে এখানে আজকে যারা পড়াঘাত পেয়েছে আঘাত পেয়েছে একজন নেতা তাদের আজকে রুদ্রেক হাউস আজকে ইয়োগা গাড়ি সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে তখন হচ্ছে কথা এটা কি অন্যায় পরিষেবা নেই আর ইন্ডিয়ার লিডিং হসপিটাল হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে উত্থাপন করেছিলেন মাননীয় চতুর্থ মুখ্যমন্ত্রী এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য বিষয়বস্তুটি হল ত্রিপুরার সরকারি বিদ্যালয়গুলোতে ভাষাভাষী ছাত্রছাত্রীদের সুবিধার্থে ভাষায় পাঠ্যক্রম চালু করার প্রয়োজনীয়তা মাননীয় উপদেষ্টা মহোদয় ত্রিপুরা সরকারি বিদ্যালয়গুলিতে ভাষাভাষী ছাত্রছাত্রীদের সুবিধার্থে ভাষায় পাঠ্যক্রম চালু করার প্রয়োজনীয়তা ত্রিপুরায় সরকারি বিদ্যালয়গুলোতে কব্বর ও 7টি অন্যান্য সংখ্যালঘু ভাষা যথাক্রমে চাকমা আলাম মগ গারো কুকি নিজৌ মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরী একটি বিষয় হিসাবে পড়ানো হয়েছে এই সকল ভাষা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক রাজ্য স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং থেকে প্রদান করা তাছাড়া নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক বর্তমানে কব্বর ও কুকি বিষয় ভাষা কব্বর অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর থেকে বিনামূল্যে ছাত্রছাত্রীদের প্রদান করা কব্বর ভাষা অন্তর্গত 9টি জনজাতি গোষ্ঠী রয়েছে যারা কব্বর ভাষায় 9টি ভিন্ন ডাইরেক্ট বা উপভাষার অন্তর্গত এরা যথাক্রমে দেববর্মা রিয়াং জমাতিয়া ত্রিপুরী রুপিনী মুরাশি কুচই নোয়াদিয়া এবং কবই এই বিষয়ে উল্লেখিত যে কব্বর অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধীনে একটি কব্বর ডাইরেক্টর বা উপভাষায় ক্রেতারা প্রকাশ করা হয়েছে সেখানে কব্বর ভাষার অন্তর্গত প্রতিটি গোষ্ঠী ডাইরেক্ট পার্থক্য পৃথক শব্দ ধরে ধরে লিপিবদ্ধ করা হয়েছে উপরে উল্লিখিত প্রতিটি জনজাতি গোষ্ঠীর ভাষা যেহেতু কব্বর ভাষায় উপভাষা হিসেবে পরিগণিত তাই ভাষাকে আলাদা ভাষা হিসেবে ত্রিপুরা সরকারি বিষয়গুলোতে এখন পর্যন্ত চালু করার পরিকল্পনা করা হয় প্রসঙ্গত এখানে উল্লেখিত যে ভাষা পৃথক স্বীকৃতি স্থাপিত দাবিগুলি বলে শিক্ষা দপ্তরের অধীনে ভাষা পৃথক স্বীকৃতি প্রদান পৃথক ভাষা হিসাবে সরকারি বিদ্যালয়ে চালু করার যুক্তিগত বিচার বিবেচনা করে দেখার জন্য শিক্ষা দপ্তর থেকে একটি কমিটি গঠন করা হয়েছে কিন্তু সেই কমিটি উক্ত বিষয়ে কোনো লিখিত রিপোর্ট প্রদান করেননি এবং এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া মাননীয় উপদেষ্টা মহোদয় আমরা শুধু এই যারা আমাদের আমরা সবাই জানি যে আমাদের
জাতি জনজাতি গোষ্ঠী আছে, সাবট্রাইব তো আছে। আমরা সমস্ত ট্রাইব সাবট্রাইব সবাই আমরা চাই তাদের নিজস্ব যে ভাষা আমরা এখানে ত্রিপুরাতে হোক, সেই প্রচেষ্টা আমাদের সরকারের তরফ থেকে সবসময় আমরা সবসময় চেষ্টা করি। Point of clarity, sir. Tripura is the 19th district. So, যেন আমরা আদি করেছি language that is only spoken by particular আমরা cities of আমরাই রিয়াং ভাষা বলে যারা কৌগ্রুপ বলে দেববর্মা গমাতিয়া নোয়াতিয়া ভরত সিং ত্রিপুরী রুচিনী বলে আমরা রিয়াং আমাদের আলাদা ডায়লগ আছে তাদের দেববর্মা কৌগ্রুপের সাথে আমাদের ডায়লগ সিমিলারিটি ঠিক আছে অনেক আমাদের ডিফারেন্স আছে যেমন একটা এক্সাম্পল আনারস যেটা কৌগ্রুপ আমরা রিয়াং ভাষা আমরা অমুক যেমন দাদা এটা আমরা আদা বলি তারা দাদা বলি তো এরকম অনেক ডিফারেন্স আছে যে আমরা যে জোর করে যে কৌগ্রুপ বলতে হবে আমরা সবাই কৌগ্রুপ বলে আর ওই আবার এগেন্স্ট কৌগ্রুপ কিন্তু সেকেন্ড লার্জেস্ট ট্রাইব হিসাবে আমরাও চাই যে ছোট ছোট ট্রাইবগুলো যাতে রিকগনাইজ করে কেন আমাদের হবে তো তার জন্য আমরা এটাই চাই যে আমাদেরকেও যাতে রিকগনাইজ করা হয় সেকেন্ডে এখানে কিছু কিছু আছে যেমন হিন্দি উর্দু বাঙালি আসামি সিমিলারিটি তো আমাদের কৌগ্রুপের মধ্যে কিছু সিমিলারিটি আছে তো আমরা টাউন এসে থাকি আমরা থাকি বলে আমি কৌগ্রুপ বিধানসভাতে যে চাকরির ক্ষেত্রে কৌগ্রুপ এবং বাংলা ভাষা তো যারা চাকমা যারা অনেক আছে যারা সাইকেল খালাম যারা তো আমরা কৌগ্রুপ করে তাহলে কিভাবে চাকরি পাবে না তো ওইগুলো আমরা দেখতে হবে তো আমার এই যে আমার রিকোয়েস্ট থাকবে যে এটাকে দেখে যাতে আমাদেরকেও রিকগনাইজ করা হয় মাননীয় উপদেষ্টা মহোদয়, এখানে আমার কাছে একটা এখানে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা 14 দিন বাইকে যেটা বললাম কমিটি গঠন করা আমরা জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি ভাষা সেটা যেন বজায় থাকে আমরা আমাদের সরকার সবসময় সেটা চেষ্টা করছে সবাই জানে এবং নিশ্চয়ই উনি যে বিষয়টা এখানে রেখেছেন ওই কমিটির রিপোর্ট আসুক আমরা 22-এ সেই কমিটি বানিয়েছি তাদের রিপোর্ট আমি প্রয়োজনে ওনাদেরকে ডাকবো আবার কি অবস্থায় ঠিক দেখাতে আসবে তারপর আপনার জানতে হয় নিশ্চয়ই বিষয়টা হবে মাননীয় ডেপুটি স্পিকার পয়েন্ট অফ ক্লারিফিকেশন মাননীয় সদস্য প্রমোদ রিয়াং মহোদয় কিছু কিছু ওয়ার্ডের যে ডিফারেন্সগুলো বলতে চেষ্টা করে যদিও ইজ নট ভাষা কি আমি ভাষা কি আমি ওইটার বিপক্ষে বলছি না আই এম অনলি গিভিং লিটল বিট অফ যেমন বাংলা ভাষায় নোয়াখালী এবং সিলেট ঢাকা এরিয়া কবিতা সমিতি আমি বাংলা বলতে পারি কিন্তু নোয়াখালীরা তো নিজেদের মধ্যে নোয়াখালী বা আইকান আছে আইনু জাইনু বাট নট দ্য সেম এবং একদিন আমরা কলকাতায় নিকো পার্কের এখানে আমার সহপাঠীদের সাথে যখন কথা বলছিলাম একজন সেখানকার ভদ্র মহিলা আমাদেরকে এসে বলছে আপনারা কি বাংলাদেশ থেকে আইছেন আমরা ত্রিপুরার লোক যেভাবে কথা বলি ওই ভদ্র মহিলার মনে হলো আমরা বাংলাদেশ থেকে আসি আসলে প্রমুখ বাবু যেটা বলেছেন ডিফারেন্সটা এখানে সেখানে আছে এবং এটাও সত্য জমাতিয়া দেববর্মাদের মধ্যেও একটা ডিফারেন্স আছে ত্রিপুরা জমাতিয়া এই ককরোচ
পারি একজন রিয়াল থেকে যদি কেউ দেবপর্বা এলাকায় গিয়ে কথা বলে there is no problem আমাদের মধ্যে কাইটা পরিবারে কেহা বলে এবং এই যে ডিফারেন্সটা ত্রিপুরা সঞ্জয় বাড়ি ত্রিপুরা আছে মাননীয় পরিষদীয় নেতা সিপিএম দলের পক্ষ থেকে জিতেন্দ্র চৌধুরী মহোদয় আছেন উনি বলতে পারেন আমাদের জায়গায় তোলা বলি অনেকে তালা বলি তো এই ডিফারেন্সটা লিটারেচার করতে গেলে প্রতিটি ডাইলেক্টকে প্রতিটি মানে নোয়াখালীদের আলাদা করে দিতে হবে ঢাকাইয়া কুমিল্লা তাহলে আজকে বাংলা ভাষা এই জায়গায় আসতে তো মাই পয়েন্ট ইজ আমি এটা চিন্তা করছি সরকার যদি পারে যে ত্রিপুরাতে আলাদা করে সমস্ত জায়গায় যেখানে যেখানে আপনি পড়াতে পারবে জমা দেওয়া যায় আই হ্যাভ নো প্রবলেম এইটা করতে গেলে কারণ তো ইনফ্রাস্ট্রাকচার দরকার আর একটা ভাষা বঙ্গল 1979 থেকে লড়াই করতে করতে আদৌ লড়াই 67 থেকে এটার দাবি উঠেছে ওই জায়গায় কিন্তু আমরা যেতে চেষ্টা করছি হ্যাঁ আই এম নট ডিজলভ বাড়িতে কিভাবে বলতে দিস ইজ ডিফারেন্ট কিন্তু পাঠ্য ভয় তৈরি করতে গেলে এদিকে লিটারেচারে নিতে গেলে এটা একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে এটাই নাথিং এলস ডিফারেন্সটা আছে কমিটির যে রিপোর্টটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে এই কমিটি আটকে গেছে একটা জায়গায় আটকে গেছে কোথায় আটকে গেছে দেয়ার আর সার্টেন কোয়েশ্চেন যে কোনো জাতি জনজাতি বা বিশেষ সমুদায়কে তার ভাষা হিসেবে তার স্বীকৃতি দেবে নেবে তার রাষ্ট্র কোথায় তার রাষ্ট্র কোথায় তার উৎপত্তি স্থল কোথায় এগুলো আসবে একটা বাংলা ভাষা স্থান কোথায় দেশ ছাড়া রাষ্ট্র ছাড়া ভাষা মানে ভাষা যাদের থাকে তাদের মাটির অধিকার থাকতে হবে তার কোথা থেকে তার জন্ম হয়েছে তো এইগুলো বিচার সরকার বিবেচনায় এই বিষয়ে যাওয়া উচিত সরকার ভুল করে একটা পদক্ষেপ না নিলেই ভালো থ্যাংক ইউ পয়েন্ট অফ ক্লাস দ্যাট মিনস আমরা অগ্রকে বলতে গেল মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় যে বিষয়টা এখানে উঠে আসছে এবং বিভিন্নভাবে নোয়াখালী তারপর আপনার আমরা বাঙালিদের প্রতিবেশী ইত্যাদি মানে এই তো ভাষা আমরা বলি কিন্তু এখানে কাউকে নিয়ে যখন ওনারা দাবি করে ভূমিটিও হয়েছে এবং মাননীয় আমাদের অপোজিশন লিডার যেটা বলছেন যেটা আটকিয়ে গেছে বাইশে বললাম এটা এই হচ্ছে আপনারা কেন দেখবো যাতে না আসছে কাউকে যখন ওনারা চাইছে আমাদের এখানে তো মণিপুরিও আছে আমাদের এখানে চাকমাও আছে তাহলে কাউকে সমস্যা কি সবাই আমরা তো ভাবছি যে বাংলা আপনারা বাংলা বাংলা বলি না তো পর জায়গায় দিয়ে এরকম দিয়ে দিন একটা দিকে তাহলে যদি আপনার সবাই মেনে নিই কি হবে যে এরকম তো এটা ভাষাটা সৃষ্টি করে তারা পর জায়গায় বসে নিচে একটা র্যাপ দিয়ে দিলেই হয় মণিপুরিরা করছে বাঙালি সেটাতে যার যার দাবি আসবে সেইভাবে তাদের দাবির সাথে চুক্তিগত আছে সেইভাবে আমরা চাই যে মানে ওইভাবে আমরা নিশ্চয় ওনাদের যে বিষয়টা যাতে কাউকে বলছে সেই ভাষাতেই যাতে এখানে সেই ব্যবস্থা কমিটিকে ডাকি কথা বলতে রেফারেন্স বিরোধী দ্বিতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী শঙ্করলাল চাকমা। এখন আমি গ্রাম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি উক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল মূল আগে
আটি ব্লকের অতিরিক্ত কর্মচার হ্রাস ও উন্নয়নের গতিকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে ছামুন বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত লালছড়া এলাকায় নতুন ব্লক কার্যালয় খোলার বিষয়ে সরকারি ঘোষণার প্রয়োজনীয়তা সম্পর্কে। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, এখানে যে দরখাস্ত রাখা হয়েছে তার উত্তরে এরকম: মনুয়াটি ব্লক 31টি ভিলেজ কমিটি নিয়ে তৈরি, আয়তন আনুমানিক 278.27 স্কয়ার মিটার এবং মনুয়াটি ব্লকে 25,625 পরিবার সহ মোট জনসংখ্যা 1,08,810 জন, যার মধ্যে 30টি ভিলেজ কমিটি করমছড়া বিধানসভা কেন্দ্র এবং 9টি ভিলেজ কমিটি যেটা সামনে আছে সেই বিধানসভা কেন্দ্র আর একটি ভিলেজ কমিটিই আছে। প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং উন্নয়নের গতিতে জনগণের নিকট পৌঁছে দিতে করমছড়া বিধানসভার মধ্যে মনোয়াটি ব্লক এবং ছামনু বিধানসভার মধ্যে ছামনুয়াটি ব্লক তৈরি করা হয়েছে। একটি নতুন ব্লক তৈরি করতে সরকারের প্রশাসনিক ব্যয় বহুলাংশে বৃদ্ধি পায়, যেমন তার নতুন জায়গা অধিগ্রহণ, নতুন অফিস বাড়ি তৈরি করা, প্রয়োজন ভিত্তিক আসবাবপত্র খরিদ করা এবং নতুন কর্মচারী নিয়োগ ইত্যাদি। তো এছাড়াও নতুন ব্লক তৈরি করতে বিভিন্ন দপ্তরের অনুমোদন এবং শেষে মন্ত্রিসভার অনুমোদন দিতে হবে। তো বর্তমানে দপ্তরের কাছে নতুন ব্লক তৈরি করার মূল পরিকল্পনা রাজ্যের মধ্যে জয়পুর ব্লক, গঙ্গানগর ব্লক, বৈশাখের ব্লক, শিলাচুরি ব্লক, যেগুলো 7টা আসলে পঞ্চায়েতগুলো নিয়ে গঠিত। আমাদের দুটো কনস্টিটিউয়েন্সির একসাথে একটা ব্লক হওয়ার জন্য আমরা লক্ষ্য করলাম যে অনেক সময় এটা অসুবিধার সম্মুখীন হতে হবে, কারণ এরিয়াটা অনেক বড় আর পঞ্চায়েত অনেক বেশি থাকার কারণে। যদিও এখনো আপাতত সরকারের কোনো সিদ্ধান্ত নেই, তারপরেও আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব আমাদের এলাকার জনগণের কথা চিন্তা ভাবনা করে আপনি সহৃদয় প্ল্যান করে একটু যদি চিন্তা ভাবনা করেন। থ্যাংক ইউ। স্পিকার মহোদয়, ঠিক আছে, বলেছেন দেখবো বিষয়টা। চতুর্থ পর্যায়ের মাননীয় শ্রীমতী মীরারানী সরকার মহোদয়া, এখন আমি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি বিষয়বস্তুর বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল চারিপাড়া স্কুল ক্যান্সার ওয়েলফেয়ার ম্যানেজমেন্ট ওয়েলনেস সেন্টারটি দপ্তরের নিজস্ব স্থানান্তর করা সম্পর্কে। লেখনটি হল মাননীয় সদস্য, আপনি ওনার আপনি কয়েন মুখ্যমন্ত্রী মাননীয় অধ্যক্ষ মহোদয়, বর্তমানে চারিপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একটি কক্ষে অস্থায়ীভাবে ফুলপাড়া হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে কাজ চলছে। এর পূর্বে এই সেন্টারটি একটি অস্থায়ী বাগাবাড়িতে ছিল। ছাত্রছাত্রীদের অভিভাবক এবং এলাকাবাসীর দাবি অনুযায়ী উক্ত সেন্টারটি নিজস্ব অবস্থা স্থানান্তরের জন্য এই হেলথ সেন্টারটি বিভিন্ন রোগীর চিকিৎসা হয়, যেমন রোগী থেকে কোভিড এবং বিভিন্ন টিকা প্রদান করা হয়। গর্ভবতী মায়ের ওই সেন্টারটিতে আসেন, এর পাশে প্রাইমারি স্তরের শিশুরা অত্যন্ত ছাত্রাশনা করে। এক্ষেত্রে এদের শরীরে বিভিন্ন রোগ জীবাণু সংক্রমণের সুযোগ থাকে। তাই প্রতি সপ্তাহ হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারটি দপ্তরের নিজস্ব স্থানান্তর করার প্রয়োজন। স্যার, 18 নির্বাচনের পর যখন আমাদের সরকার গঠিত হয় তখন আমার বড় ভাই প্রয়াত এমএলএ দিলীপ সরকার এই ব্যাপারে একটা জায়গা নির্ধারণ করেছিলেন, কিন্তু উনার অকারণে সরকারিভাবে সেটা অধিগ্রহণ হয়নি। তাই এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমার আবেদন থাকবে, প্রয়াত এমএলএ দিলীপ সরকারের অসম্পূর্ণ কাজ যাতে সম্পন্ন করা হয়, তাতে আমাদের এলাকাবাসী খুবই উপকৃত হবেন। নমস্কার। মাননীয় স্পিকার মহোদয়, আমাদের মাননীয় বিধায়ক শ্রীমতী মীরারানী সরকার এখন বর্তমানে চারিপাড়া এইচএস স্কুল বিল্ডিং থেকে পরিচালিত। তো এই হেলথ ওয়েলনেস সেন্টারটি করার জন্য উনি যে কথাটা বলেছেন তার উপযুক্ত জায়গা আমরা করছি। উনি এটাও বলেছেন
ওনার যে স্বর্গীয় তো সেটা আমরা জায়গা আমরা উচিত যদি হয় এবং অনুসন্ধান এবং পঞ্চদশ ফাইন্যান্স কমিশনের আওতায় নির্মাণের পরিকল্পনা দপ্তরের বিবেচনা। এখন ক্রীড়ার মঞ্চকে উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী অভিষেক দেবরায়। এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুগুলো অগ্রাধিকার দেওয়ার জন্য। বিষয়বস্তু হল গমতি জেলার মাধ্যমে প্রস্তাবিত কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনে সহযোগিতা সম্পর্কে। আছে তো অনেক কিছু দুইটা তবে জিজ্ঞাসা মাননীয় স্পিকার মহোদয়, এখানে যে রেফারেন্স পিরিয়ডে যে মাননীয় বিধায়ক অভিষেক দেবরায় বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে দেশের বিভিন্ন রাজ্যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা অনুমোদিত কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা হয়। দেশব্যাপী একটি অভিন্ন পাঠ্যক্রম অনুসরণকারী এই বিদ্যালয়সমূহ স্থাপনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যারা কেন্দ্রীয় সরকারের যখন ট্রান্সফার তাদের তারা যাতে গিয়ে তাদের পড়াশোনার ব্যাঘাত না ঘটে এর জন্যই এই কারণে কিন্তু এই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি স্কুলগুলো স্থাপন করা হয়। এখানে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের নিয়ম অনুযায়ী ভারতবর্ষের প্রতিটি জেলায় প্রতিটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পর্যন্ত এই রাজ্যে প্রায় 9টি আমাদের সেন্ট্রাল স্কুল আছে এবং তার মধ্যে যেটা মাননীয় বিধায়ক বলেছেন যে বনদুয়ারে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন। তো সেই বিষয়ে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের চাহিদা অনুযায়ী প্রায় উদয়পুরের বনদুয়ারে 10 একর জমি হস্তান্তর করা হয় এবং সেই জমিতে 25 লক্ষ টাকা ব্যয় করে অস্থায়ীভাবে ছাত্রছাত্রীদের একটা শ্রেণীকক্ষ, শৌচাগার, বিদ্যুৎ সংযোগ, পানীয় জল এবং শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের আবাসনের ব্যবস্থা করা হয়। তো এই রিপোর্ট আমরা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন যে নীতিগত ওনারা সমর্থন করেছেন। তবে প্রকল্পটি নীতিগতভাবে সমর্থন হলেও বিদ্যালয় শুরু করার ব্যাপারে চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদন পাওয়ার পরে সে যথাযথ ব্যবস্থা করে। মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি এটা যখন 25 লক্ষ টাকা ব্যয় করে যখন পরিকাঠামো গড়ে তোলা হয়েছে যার ফলে করোনার পূর্বে, তো এখন মানুষের একটা ধারণা যে কোনো না কোনো কাজে হয়তো তখন একটা টেনশন হয়ে গিয়েছিল বা কাজ শুরু হচ্ছে না, পড়াশোনা শুরু হচ্ছে না। তো আমি অনুরোধ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই বিষয়টা যেহেতু অনেক দিনের কাজ নিয়ে আমাদের মধ্যে জানাতে যে একটা কেন্দ্রীয় বিদ্যালয়ে একটা প্রস্তুতি শুরু হয়েছে যদি তাড়াতাড়ি বা স্টেপ নেওয়া যায় বা কথা বলে যদি আগামী বিষয়টা চালু করার ব্যবস্থা করা হয় তাহলে আমাদের পুরো জেলার ছাত্রছাত্রীদের উপকার হবে এবং আমাদের মুখ্যমন্ত্রী জেলার বিভিন্ন দাবিটাও পূরণ হবে। তো আমি এই বিষয়ে বলার জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের কাছে একটা প্রস্তাব অলরেডি পাঠানো হয়েছে। আমি বিষয়টা আরো দেখবো যাতে তাড়াতাড়ি সেটা ত্বরান্বিত করা যায় এবং টাকা মুক্তভাবে যেন স্কুলটা সেন্ট্রাল মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, যেহেতু আমার হাত বা মাথা, তবু আপনি জানেন যে এই বিষয়ে উত্তর ত্রিপুরাতেও একটা কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য যথেষ্ট চেষ্টা করছে। এটার প্রতি আপনি শহরের দৃষ্টি রাখেন। দুইটা একসাথে না, দুইটাই একসাথে, দুইটাই একসাথে ওদের মতো রেফারেন্স পিরিয়ড সংসদকে উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য রঞ্জিত দেববর্মা মহোদয়। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তু বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল গত 9 জুলাই 2023 দৈনিক বাংলা প্রবাদী প্রতিবাদী কলম পত্রিকা প্রকাশিত দেশের মাতৃত্ব ত্রিপুরার শেষ পরিণত শীর্ষ সংবাদ সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয় যে বিষয়টা এখানে লিখেছেন, গত 9 জুলাই 2023 ইংরেজি দৈনিক বাংলা
প্রবাসী কলম পত্রিকার দেশের মানচিত্র যেগুলো চেক করি, এটা নিয়ে আমরা চিত্ত প্রতিবার আমাদের ভাবনাও করি, ভিতরে এখানে কয়েকবার বলা হয়েছে। এটার মধ্যে অস্বীকার করার কোনো উপায় নেই। গতকালও প্রশ্নমুক্ত বিষয়টা বলেছি যে ত্রিপুরাকে পরিচয় করেছে, এর মধ্যে বলার মানে এখানে না করার কোনো বিষয়, যেহেতু আমাদের বেশিরভাগ যে অংশ বাংলাদেশের সাথে আমাদের বর্ডার এরিয়া, এবং ত্রিপুরাকে পরিচয় করে আসাম হয়ে মিজোরাম হয়ে এবং আসে মায়ানমার থেকে সমস্ত কাজ, আর আমাদের এখান থেকে কাজগুলো যায়, সেই কাজগুলো যায় উত্তরপ্রদেশ, বিহার, বিভিন্ন ইউপি বলে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি এগুলো কিভাবে নেশামুক্তি কিন্তু আমরা বারবার বলছি, সেই বিষয়ে আমরা কাজ করছি। এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী বারবার বলেছে যে রুথলেসলি এই ওয়ার্কটি বারবার বলেছে, যারা এর মধ্যে যুক্ত তাদের এগেইনস্টে কার্যবাহি করা হবে। একটা স্কুলের সামনে কোনো দোকানে যদি দেখা যায় ড্রাগ বিক্রি হচ্ছে, শুধু ওকে করলে হবে না, এটা ধরতে ধরতে কোথায় স্কুল সেই দিকে আমরা যাচ্ছি, আমরা একাই করেছি এবং সেই বিষয়ে অর্ডার দিয়েছে, ওনারাও সেই দিকে ওখানে আছেন, আমাদের পুলিশও সেই ব্যবস্থা দিচ্ছে এবং বিভিন্ন পত্রিকা আপনারা বুঝেই দেখেন কত কত মানে এই ড্রাগ ধরা পড়ছে এবং এখানে আমাদের মাননীয় বিধায়ক উনি প্রশ্ন করেছিলেন যে এই ধরা হয় শুধু আমি নিজে কয়েকবার দেখছি, মানে প্রতি একটা টাইমলি ওখানে সিস্টেম আছে, বছরে এতবার যেতে হয়, তো সেটা বুঝিয়ে একটা জায়গা আছে, সেখানে ট্রানসাকশন হবে। তো আমরা চেষ্টা করছি সবাই মিলে যদি আমরা চেষ্টা করি নিশ্চয়ই একদিন হবে, আমরা যে বলছি যে কাজ সেটা নিশ্চয়ই মানে আমি জিজ্ঞাসা কয় মাস রাখছি এখানে যে সাবজেক্টটা বলা হয়েছে পত্রিকা, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এটার সঙ্গে আমি যেটা যেটা নিয়ে এখানে বলা হয়েছে যে ব্যয় অনুপ্রবেশকারী সম্পর্কে গত 3 বছরে 925% টাকা অনুপ্রবেশকারীতে রাখছে এবং এখনো সিপাহীজলা থেকে 100 কিলোমিটার বর্ডার এলাকা, এদের ভিতরে 7 কিলোমিটার এখনো এখনো হয়নি এবং যেটা এখন আরো আছে, আমরা জানি যে ব্যয়ী অনুপ্রবেশকারী বিদেশিদের পাঠানো করার জন্য এখানে মোবাইল ট্রান্সপোর্ট বা ছিল, বর্তমানে এটা কাজ করছে কিনা সেটা বিষয়টা আমি জানতে চাই। এবং সিপাহীজলার যে জেলায় যে 7 কিলোমিটার আন্তর্জাতিক যে বেড়া এখন পাকিস্তানের বেড়ে দেওয়া হয়নি, সেটা কেন দেওয়া হয়নি, কি কারণে দেওয়া হয়নি, সমস্ত ত্রিপুরাকে পাকিস্তানের বেড়ায় করা হয়েছে কিন্তু শুধু ওই 7 কিলোমিটার এখনো করা হয়নি, সেটা আমি একটু জানতে চাই। আর দ্বিতীয়ত হলো এখানে পত্রিকায় উৎপন্ন করে লেখা হয়েছে কিছু বিএসএফ এবং কিছু দালালের মাধ্যমে ওই যারা অনুপ্রবেশকারী ত্রিপুরায় আছে এবং এখানে আমাদের বিভিন্ন রেল লাইন, বাস এবং বিমানে করে ত্রিপুরা থেকে ভারতের বিভিন্ন অংশ তারা ছড়িয়ে পড়ছে। তো সুতরাং এই বিষয়টা আমাদের গুরুত্ব সহকারে মানে দেখার দরকার এবং আমি বলবো যে এই হারে যদি 900 এখানে উৎপত্ত দেখা আছে 925% হারে অনুপ্রবেশ বেড়েছে, হ্যাঁ 925% গত 3 বছর 925% হারে এখানে অনুপ্রবেশ করেছে বলেছে। সুতরাং বিষয়টা গুরুত্ব সহকারে দেখার দরকার এবং আমি মনে করি বিষয়টা খুব শীঘ্রই মানে একটা জরুরি একটা ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করি। মাননীয় আদেশ মহোদয়, এখানে বাংলাদেশের সাথে আমাদের যে ত্রিপুরার যে সীমানা দৈর্ঘ্য প্রায় 856 কিলোমিটার, এখানে তো এখানে প্রায় 50 কিলোমিটার যে বর্ডার এরিয়া সেটা সম্ভব হচ্ছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই সীমানার মধ্যে নদী, উপত্যকা, নালা ইত্যাদি থাকা এবং সামান্য কিছু জায়গায় বাংলাদেশ যে বর্ডার গার্ডের আপত্তি, এইসব প্রায় আমরা আপত্তি করি। ইন্টারন্যাশনাল বিষয় এগুলো আমরা কেন্দ্রীয় সরকারের প্রচুর এনেছি। তো এই কাটাতারের
যে যাওয়া যায়নি এইসব কারণে কিন্তু অনুপ্রবেশ হবে, হুঁশিয়ারি করার কোনো উপায় নেই। এবং রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী প্রতিরোধ করতে রাজ্যের আমি যেটা বললাম আমাদের এলাকায় মোট 18 ব্যাটালিয়ন বিএসএফ মোতায়েন আছে। রাজ্য পুলিশও রাজ্যের সীমান্তবর্তী এলাকার বিভিন্ন অবৈধ কাজ প্রতিরোধ করতে বিএসএফ এর সাথে সক্রিয় সমন্বয় সাধন করে আছে। রাজ্য পুলিশ বিএসএফ এর সাথে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় যৌথ পেট্রোলিং, তথ্য আদান প্রদান এবং যৌথভাবে কর্তব্য পালনের মাধ্যমে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ রুখে কাজ করে। আপনি যেটা বলেছেন মাননীয় বিধায়ক, বিগত 1 জানুয়ারি 2021 থেকে 10 জুলাই 2023 পর্যন্ত ইন্ডিয়া পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী যে সংখ্যক মামলা রুজু হয়েছে, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা গ্রেপ্তার হয়েছে এবং মামলা প্রসিকিউশন রিপোর্টে 2021 মামলার সংখ্যা 4 এবং প্রসিকিউশন রিপোর্টের সংখ্যা 21 এবং অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে 52। 2022 মামলার সংখ্যা হচ্ছে 4 এবং এই প্রসিকিউশন রিপোর্টের সংখ্যা 61 এবং অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে 23। 2023 অর্থাৎ 10 জুলাই পর্যন্ত 27টা মামলা হয়েছে এবং 18 জনের বিরুদ্ধে প্রসিকিউশন হয়েছে এবং 60 জন গ্রেপ্তার হয়েছে। তো মোট মামলার সংখ্যা হচ্ছে 35 এবং প্রসিকিউশনের সংখ্যা হচ্ছে 120 এবং 235 জন গ্রেপ্তার হয়েছে। তো সেইভাবে আমাদের we are very much careful about that and we are in that direction. স্যার, আমার আরেকটা পয়েন্ট অফ ক্লারিফিকেশন, আমি যেটা বলেছিলাম যে মোবাইল ট্রান্সপোর্ট যাদেরকে করার আগে ছিল এটা মোবাইল ট্রান্সপোর্ট এবং ওই যারা বর্ডার এলাকাতে কোন চেকপোস্ট ওইটা ব্যাগ চেক করার জন্য তাদের আইডেন্টিফাই করার জন্য চেকপোস্ট করা হবে কিনা। মোবাইল ট্রান্সপোর্টের তো এখনো চলছে, এরকম একটা সুন্দর আমরা তো নিয়মিত রিপোর্টও পাঠাচ্ছি আমাদের কাছে, এর মধ্যে তো কোনো অসুবিধা নেই। তো বাকি যে কাজগুলো আমি যেটা বললাম যে বর্ডারের যেসব জায়গায় সমস্যা হচ্ছে এর মধ্যে এনবিসিসি has taken up border fencing work for this balance track about 6.60 কাজ করছে। অনেকগুলো দেখে দেখে বাংলাদেশের সাথে কথা বলে বলে আস্তে আস্তে এইরকম কাজ সব হয়ে আসছে। আমরাও তো এটা বন্ধ অনেক আমাদের 0 পয়েন্ট দেওয়া যাচ্ছে। এই দিকে যদি আমরা দেখি তাহলে 8-10টা দেখা যায় ঘর বাংলাদেশে পড়ে যাচ্ছে, ঘরের ভিতর দিয়ে আমরা দিতে হবে। এগুলো আস্তে আস্তে অনেক জায়গায় হয়ে গেছে, একটু খালি বাকি সেটাও সম্পূর্ণ হবে। বারবার আমি দিল্লিতে যখন যাই আমি কথা বলি কিসের দেখা আছে 5টা একটা কি করা সবাই রাজ্য গ্রাম যায়, সবাই রাজ্য করবে লেও তো না, সবাই রাজ্য কিনা চাকর আছে যে সরকার পক্ষের অনেক মাননীয় বিধায়ক জিজ্ঞেস সরকার মন্ত্রী আছে চাকর একটা তিন এটা বাড়ি ঘরের মধ্যেই হচ্ছে লেখ করাই ওই তো যারা প্রশ্ন করতে আছেন এভাবে জিজ্ঞেস করি এখানে আছে বাবু আপনারা সামনে কি বলেন এই তো কথা বলেন জরুরি লেখগুলো জরুরি। আমি একটা কথা বলছি এর আগে তো এর আগে তো বললাম থানায় আছে মহোদয় আছে এরপরে আছে বিনাকি দাম চলবে। আমাদের যে চারটা আছে একজনের চারটা সিএম নোট করে নেবে আর উনি বলছে একটা বলবে তারপরে বলি দেখি নোট করে আপনার তো আপনি কি বলবেন আগে
এখন খাওয়া দাওয়া আপনার মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার রেফারেন্স পিরিয়ডে মানে রেফারেন্স কি হলো আসলে রাজ্যে কর্মরত বিষাক্ত মাছ বিক্রয় বন্ধে দপ্তরের নিরবচ্ছিন্ন নজরদারি সহ অভিযুক্তদের বিরুদ্ধে এই বিষয়ে আইনানুগ কঠোরতম পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে বিষয়টা হচ্ছে যে ফরমালি আমরা প্রত্যেকে আমরা জানি যে আমাদের রাজ্যে মাছের যে চাহিদা সরকারি তথ্য অনুযায়ী মাছের চাহিদা 1,11,770 মেট্রিক টন। রাজ্যে মাছ উৎপাদিত হয় 82,084 মেট্রিক টন। মাছের এই ঘাটতি পূরণ করার জন্য আমরা বহির্রাজ্য থেকে এবং বাংলাদেশ থেকে আমরা অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কেরালা এবং বাংলাদেশ থেকেও আমরা মাছ সরকারিভাবে আমদানি করা হয়। কিন্তু দেখা যাচ্ছে এই মাছগুলি যেহেতু মাছ অত্যন্ত সহজে পচনশীল, এটার মাছকে ফরমালিন দিয়ে সংরক্ষিত করা হয়। অনেক সময় অ্যামোনিয়াযুক্ত জলে বরফ করে সেই বরফ দিয়ে প্রিজার্ভ করে মাছগুলিকে আনা হয়। এবং আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেও একজন ডাক্তার, আমিও একজন সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, যে ফরমালিন হলো ফরমালডিহাইড থেকে তৈরি একটা রাসায়নিক উপাদান। এটা কালারলেস এবং এটা সাধারণত আমরা দেখেছি যে মৃতদেহকে মর্চুয়ারিতে বা ল্যাবরেটরিতে সংরক্ষণ করার জন্য ফরমালিন ব্যবহার করা হয়। The International Agency for Research on Cancer এবং a part of World Health Organization has concluded that formaldehyde is carcinogenic to humans. এবং ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের মতে পরিবেশেও প্রাকৃতিক উপায়ে ফরমালডিহাইড তৈরি হয়, এটাতে এক্সপোজ হলে পরে ক্যান্সার হয়। বিশেষত আমাদের এই যে অসাধু ব্যবসায়ীরা যারা লাভের জন্য বাইরে থেকে অবস্থা চালিয়ে দেব সমন করেন তারা ব্যবস্থা করেন 5 কেজি মানব লাগলাম খরচা শ্রমিক খরচা কৃষক খরচা অন্নভূমি পড়াক 5 কেজি পাইছিল 10 কেজি পাইয়া ফিশারি আছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট প্রত্যেকেই এবং এই রাজ্যের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদের রাজ্যের মানুষের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজেও ডাক্তার, তিনি জানেন ফরমালিন কতটা বিষাক্ত এবং জনগণও যাতে এটা অবহিত করা হয়, জনগণও যাতে দেখতে পায় যে এই দপ্তরটি নিয়মিত নজরদারি রাখছে। আচ্ছা ওকে তাহলে সিনারিও দেখি ব্যাপার সিনারিও দেখি ব্যাপার ফায়ার ব্রিগেড বললাম করে মেরামত করা হবে কিনা আমাদের বিষয়টা কল্যাণপুর ফায়ার স্টেশন ঠিক আছে আর আমার মেরামতি বিষয়টা কেন আনা হলো আমি বলি খুব বেশি দিন হয়নি 2012 সালে 19 তারিখ তৎকালীন প্রজেক্ট তোমার সেই ফায়ার স্টেশনটা করা হয় এই সময় 11 বছরের মধ্যে যে একটা কি বলবো ওই যে উন্নয়নের কর্মযোগ ত্রিপুরাতে এসেছিল, যারা আমাদেরকে প্রতিনিয়ত 24 ঘন্টা সেই ক্লাস বলুন সেই অগ্নিসংযোগ বলুন এক্সিডেন্ট বলুন ফায়ারম্যানরা আমাদেরকে রক্ষা করে, তাদের যে স্টেশনটা ওয়াটার তো নেই, থাকার ব্যবস্থা নেই, এমন একটা অবস্থা তৈরি করে 2012 সালের 19 তারিখ আর সেটা 11 জল মানে রান্নার অবস্থানে জল ছাপ ধুয়ে বড় বড় কাঠি এই একটা অবস্থা তৈরি করে রয়েছে তাদেরকে যাতে সেই ব্যবস্থা কেন বললাম প্রত্যেকটা জায়গায় আজকে বলতে দিলে আমি বলি মানুষ বাধা দিয়ে তারপর বলার মানুষের খাওয়া সেই জায়গায় উৎপন্ন হয়
আমি আরেকটা সাক্ষী করি আজকে আমাদের অধিবেশন দিলাম অনেক বিধায়ক ছিলেন বিধায়ক সফল করেছিলাম আমার বাড়ির সামনে বিদ্যালয় একটু বলে দিই বলছে লালুশ্বরী বিদ্যালয় উনি ভিজিট করেছিলেন বিধানসভায় করেছিলেন বাধা দেওয়া হয়েছিল কখন যে খসে করবে কার শেষে সরকারি বিপদগ্রস্ত অবস্থা নৌকার মতো হয়েছে এই বীজ অবস্থা উন্নয়নের দ্বারা সরকার তৈরি করেছে তার জন্য আমার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সকলের এবং প্রধানমন্ত্রীর আসলে আমি বলবো এখানে কোয়াটা সঠিক তৈরি করে দেওয়া হয় এবং তারা যাতে থাকতে পারে কারণ তাদেরকে থাকার ব্যবস্থা দিতে নমস্কার সালে তৈরি হয়েছিল তারা সালে তৈরি হয়েছিল কেটে গেল অনেক আমার নেক্সট কবি লিখেছেন সেটা রাজ্যের স্বার্থে প্রাকৃতিক দুর্যোগ তথা বিপর্যয় মোকাবেলার লক্ষ্যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি ব্যাটালিয়নকে ত্রিপুরা রাজ্যের স্থায়ীভাবে প্রেরণের জন্য ত্রিপুরা সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য নির্দেশ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা সকলেই জানি যে ত্রিপুরা রাজ্যের সৃষ্টির কোন সাইডে রয়েছে। আমরা প্রায়শই আমরা অনুভব করি যে ভূমিকম্প হচ্ছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক বিপর্যয় মোকাবেলার জন্য গঠিত একটি বিশেষ বাহিনী। এটি ভারতের সশস্ত্র বাহিনী এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর অফিসার এবং কর্মীদের দ্বারা পরিচালিত হয়। অনেক কিছু বলার ছিল, কিন্তু যাই হোক, যেহেতু আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে এনডিআর তাদেরকে প্রশিক্ষণ দিতে সরকার এবং বিভিন্ন সময় আমরা দেখেছি বন্যা হোক, ভারত মহাসাগরের সুনামি হোক, উড়িষ্যার সুপার সাইক্লোন হোক, কিংবা 2014 সালে জম্মু কাশ্মীরে যে প্রবল বন্যা হয়েছিল, সেখানে এনডিআর এভাবে তৎপরতার সঙ্গে হিউম্যান রাইটসকে যেভাবে খাদ্য সামগ্রী পাঠিয়েছে আমরা দেখেছি যে এনডিআর এমনভাবে প্রশিক্ষিত একটি উপরে থাকবে এই রাজ্যের এই দেশের সংস্কৃতিকে রক্ষা করতে কিন্তু আমাদের রাজ্যে এনডিআর পার্মানেন্ট কোনো বাহিনী নেই। সুতরাং প্রেরণ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে কুমারঘাট মহকুমা শাসক ভগবান বাবু কুমারঘাট মহকুমা শাসকের কার্যালয় ভবন নির্মাণ করার প্রয়োজনীয়তা বর্তমানে যে কুমারঘাট মহকুমা শাসকের যে অফিসটা রয়েছে পর্যটন দপ্তরের একটা একসময় লস তৈরি করা হয়েছে বহু পুরান। 2012 সালে কুমারঘাট মহকুমা অফিস বা মহকুমা ঘোষণা হয় এবং ওই সময়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সেই লসটি পর্যটন দপ্তরের সেই ঘন্টাতে অফিস তৈরি করা হয়। আজও ঠিক না, মানে অফিসটি ওই লসের মধ্যে আছে। 2011-12-তে কুমারঘাট শিক্ষকদের সংলগ্ন 6 একর জমি মহকুমার শাসক অফিসের জন্য তার অ্যালটমেন্ট করা হয়েছে। তার রেকর্ড আমাদের কাছে আছে। কিন্তু এই দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও রাজনীতি মহকুমার শাসক অফিস নির্মাণ করে। আমার বক্তব্য এটাই, গত 2018 সালে যখন ভয়ঙ্কর ফ্লাড হয়েছিল, সেই সময়ে ফ্লাডে প্রায় এই বিল্ডিংয়ে আর্থিক জল হয়ে গেছিল। প্রয়োজনীয় অনেক নথিপত্র সেদিন ধ্বংস হয়ে গেছিল। আজ সুতরাং ওইটা পাওয়ার মতো আর কোনো সুযোগ নেই। অতএব আমার মাননীয় মুখ্যমন্ত্রী তথা দপ্তরের মন্ত্রী ওনার কাছে আমার বিনম্রভাবে নিবেদন থাকবে
যদি কুমারঘাট মহকুমা শাসকের অফিসটা দ্রুততার সঙ্গে নির্মাণ করা যায় তাহলে কুমারঘাটের মহকুমার প্রত্যেকটা মানুষ উপকৃত হবে এবং তার জন্য জমি অতিক্রমণ অলরেডি করা আছে। আমি এর পূর্বেও বহুবার চিঠি দিয়েছিলাম, কিন্তু আজকে আমি এই বিধানসভাতে আমি আবারও আমার সেই নিবেদন রাখছি অফিস করতে পেশ করার জন্য। এবার শ্যামলবাবু এবং ইসলামুদ্দিন সাহেব একসঙ্গে কালকে তো বলছিলেন আমাদের মামলার কথা বলেছে, ওখানে এটা দ্রুত ইয়ে করা আর তাদের ইন্টারভিউটা করা। 2 নম্বর হলো যে ছাত্র শিক্ষকের যে অনুপাত অনুপাত আছে সেই অনুপাতে যে কোটা খালি আছে সেই খালি জায়গাটা সংশোধন করে এই ডিগ্রিতে নেওয়ার জন্য কি ব্যবস্থা সেখানে গ্রহণ করা হবে সেটাই হলো এটি আমরা মানে তাদেরকে যাতে নেওয়া হয় যেহেতু খালি আছে। মাননীয় অধ্যক্ষ এসপিজিটির ব্যাপারে যারা পরীক্ষা দিয়েছে এই পরীক্ষাটার জন্য ক্যান্সেল Mananiya Dr. Mata, I have noted all the points raised by our respective honorable analysts on notices of calling attention. Namely, Srimati Kaulani Rai, MLA serial number 1, Sri Pinaki Das Chaudhary, MLA serial number 2, again Srimati Kaulani Rai, MLA serial number 3, Bhavan Chandra Das MLA, then Sri Shaman Chakraborty and Islamuddin MLA, serial number 5 and 6. Therefore, as per decision, I hereby give all the calling attention. এই সভা বেলা 2:40 পর্যন্ত বলতে হইল, বেলা 2:40 বলতে হইল। देखिए दोस्तों, आपने कॉमर्स से पढ़ाई कर ली है, आप अकाउंटिंग में जॉब करना चाहते हो, आप अकाउंटिंग एक्सपर्ट बनना चाहते हो, ये सब तो ठीक है, लेकिन अकाउंटिंग में जॉब करने के लिए या अकाउंटिंग एक्सपर्ट बनने के लिए